ক্ষমতায় বসা সম্ভব, নইলে না, ব্যাপারটা কি এরকম? আর আমি যে দেশের সাথে আসি, অর্থাৎ আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না, এটা নিয়ে আপনাদের কাছে একটু জানতে চাইবো প্রথমে। আশা ভাই, আচ্ছা, আপনি যদি বলেন। জি। ধন্যবাদ। আপনি জানেন হয়তো, আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে, আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি। আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময়। তো আমি নিউ ইয়র্ক টাইমসের করেসপন্ডেন্ট ছিলাম। তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এইসব জিনিস নিয়ে আহ, মানে চিন্তা ভাবনা করি, লেখালেখি করি এই সমস্ত। তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন, বিশেষ করে ফেসবুকে, তারপরে মেইন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, আমেরিকার অ্যাকচুয়ালি কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন। তারা যেটা জানেন এখন ইউক্রেন, তারপরে ইসরায়েল, গাজা, এখন গ্রিনল্যান্ড, এই সমস্ত। খালি ছোট্ট একটা কথা বলি, আমার কলিগ ছিল, আমার ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান। উনি নিউ ইয়র্ক টাইমসের লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। তো একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে। ও তার ওয়াশিংটন ব্যুরোতে ছিল, আমি ওয়াশিংটন পোস্ট থেকে তার সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আর স্টিভ, তুমি তো নিউ ইয়র্ক টাইমসের চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখি টেকি না কেন ওয়াশিংটনে? তখন আমাকে বললো যে দেখো, তোমার দেশ, তোমার তোমার নিজের দেশের কথা ভাবো, তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো, বা তোমাদের মিডিয়াতে কারা প্রাধান্য পায়? নিশ্চয়ই যাদের তোমাদের তোমাদের কাছে যারা গুরুত্বপূর্ণ মনে হয়, যে সমস্ত দেশগুলো, যেমন ইন্ডিয়া তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না, তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না, তাই না? তো এক্স্যাক্টলি একই ব্যাপার বললো। যে আরেকটা কথা বলি, বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন, প্রায় অনেক অনেক দেশেই আছে, বাংলাদেশও আছে। তো এইখানে যারা পোস্টিং নিয়ে আসে, বিশেষ করে অ্যাম্বাসাডার হিসেবে, তাদের ওয়াশিংটনে কেউ চেনে না। কেমন, দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন। তাদের কেউ চেনে না এখানে। তাদের এখান থেকে যায়, এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসাডার হয়, হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয়, এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায়। আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে। তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম, সেটা হলো এই, যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি। প্রথমেই তারা সেই দিনকার, যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি। ও এক সময় নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। তার স্ত্রী এলিজাবেথ বুমিলার, সেও মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল। যাই হোক, তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার, সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন, যে সকাল 9টা, তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি, মানে এই সেকেন্ড বুশ জুনিয়র। তো সকাল 9টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে, সে হলো সিআইএ চিফ। তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ব্রিফ করে, তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয়। সেই মিটিং এ প্রেসিডেন্ট থাকে এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে। তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন, মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে, মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত, সেইগুলো নিয়ে তারা আলোচনা করে। তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া, আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল, কি কারণ? দ্যাট ওয়াজ এ ডিজাস্টার স্টোরি। মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান স্ট্যাবলিশমেন্ট বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো আসলে সময় নেই। একটু 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 কথা বলবো একটু। আমি হ্যাঁ, আমি আমি যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম, যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি ভারতের কথা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভারতের বন্ধুত্ব লাগবে, আবার ভারতকে তার চাপেও রাখতে হবে, সেই হিসাবে বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা। এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে, কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে, ইউক্রেন নিয়ে চিন্তা করবে। কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে, যদিও আফগানিস্তানের সেই অর্থে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর কিছু নাই। সেই হিসাবে আমি না না, এটা আমি মনে করতে পারি কিনা, বা কেউ কেউ যে এরকম বলে না না, যে হ্যাঁ, ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংঘাতিক রকমের
মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে পণ হিসেবে ব্যবহার করা উচিত, এটা খুব ভুল বলে কিনা এটাও যদি একটু আচ্ছা, বলতেন। ওকে ওকে, আমি বলছি, এটার উত্তরটা দিচ্ছি। জি আপনি তো আমেরিকাতে থাকেন, জি আমেরিকার পত্রপত্রিকা দেখেন কেমন? জি এই যে 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 ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে, হুম, ইন্ডিয়ার সাথে একটা ইয়ে হতে হবে, হুম, বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা, হুম, এইরকম এই সংক্রান্ত কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কয় বছর থেকে আসবেন, হুম। কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে এগুলো নিয়ে লেখা আমাকে বলেন আপনি? আমি তো রেগুলার পড়ি এগুলা, আমি তো দেখি না এরকম কোনো কিছু রিপোর্ট। ভাই আমি যদি, হ্যাঁ, আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি, আমি 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে, কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি কন্টেন্ট অ্যানালাইসিস আরো গোটা 20 বছর ধরে করি। আমি কিন্তু মার্কিন আচ্ছা যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে অনেক বেশি, মানে গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন বা ইউক্রেন, নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওদের যেই জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না। আপনি যেটি বললেন সেটি খুবই সত্য, যে না না সিআইএ বা না না, ক্লাসিফাইড ডকুমেন্টসের উপর ভিত্তি করে ওরা এগুলি করতে চায়, তো ওদের এগুলি নিয়ে পাবলিক ইন্টারেস্ট ওদের আচ্ছা কম। আচ্ছা, আরেকটা কথা বলি, জি সেটা হলো যে এই যে যারা আপনি বললেন যে অনেকে অনেকে বলে, এগুলো অনেকে কারা? অনেকে মানে হলো বাংলাদেশের তথাকথিত অ্যানালিস্ট যারা, বিশ্লেষক যারা, তারা এগুলা বলে টলে, যেমন একটা কতগুলো ভারী শব্দ ব্যবহার, ভূ রাজনৈতিক, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলাতে বাংলাদেশে, তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো আরে সাংঘাতিক ব্যাপার, তো এই ভূ রাজনৈতিক, জিও পলিটিক্স, এগুলো কি বলতেছে কেমন? তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট কেমন, আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা, আমি দেখেছি নিজের চোখে এগুলা কেমন। তো সেইখানে ওই যে যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, যে ধরেন বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে, তাদের তো কিছু রিপোর্ট করতে হয়, তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয়, এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে, যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে, যে এই আমাদের যে যে ব্যুরোর আন্ডারে স্টেট, এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, 13টা দেশ এখানে আছে কেমন। তার যে হেড আর কি, যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড, সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কেমন। আচ্ছা, তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। তো এই 13টা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে। এখন এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসেডর যেসব দেশে আছে, তারা সেখানে রিপোর্টগুলা পাঠায়। এই রিপোর্টগুলা কোথায় যায়, কার কাছে যায়? যায় ডেস্ক অফিসারের কাছে। তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা, যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে পাঠাবো, তারপরে সে তার বসকে পাঠাবে, তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে। আমি হাইরার্কি গুলা বলছি, তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, তারপরে সেক্রেটারি অফ স্টেট। তো এখন ওদের তো আমাদের মতোই 24 ঘন্টার দিন রাত্রি হয়, ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য। তো তারা এত ইয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু, ওই যে আমি বললাম, তো তাদের চিন্তা করার সময়টা কোথায়? মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে, যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর দি আমেরিকান ইন্টারেস্ট। তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই, যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে, এইটা বলে টলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে নিয়ে আসবেন, সে বলবে যে সাংঘাতিক ব্যাপার। আসলে কোনো কিছুই ব্যাপার না, কোনো কিছু ব্যাপার না, আই ক্যান টেল ইউ ফর শিওর। হ্যাঁ, আনলেস, হ্যাঁ আরেকটা কথা বললেন যে খালেদ যে ইয়েতে গেছিল কেন, কি বলে আফগানিস্তানে কেন গেছিল আপনি, আমি জানি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা, আফগানিস্তানে বিশাল ইয়ে পেয়েছে, মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে, তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে, এবং আমি এটার উপর একটা রিপোর্টও করেছিলাম। ওকে ওকে, আসাদ ভাই আমি আপনাকে একটু এই জায়গায় আপনার কাছে একটু সময় চেয়ে নিই। আফগানিস্তানের ক্ষেত্রে আপনি যতটা স্ট্র্যাটেজি তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন, সেই রিপোর্টটা আমি দেখেছি। আসলে নানা রকম খনিজ সম্পদ এবং নানা রকম মানে যেটাকে বলে হচ্ছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেইটাতে আরো বেশি ওরা ভালোবাসে, সেজন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনাময়, সেটা আসলে আর বাংলাদেশ যদি তেল পাইতো, অনেক গ্যাস থাকতো, তাহলে আমেরিকা ডেফিনেটলি, কিন্তু অন্য স্ট্র্যাটেজির দিকে একটা কিছু পড়ে না। আমাদের আশরাফ কায়সার ভাইয়ের কাছে যাই। আশরাফ কায়সার ভাই, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে খুব উৎসাহের কাছে আছে কিনা? আমি শুধু ছোট একটু 2 পয়সা দিয়ে রাখি, আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে আরো 20 বছর পেরেছে।
আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম 3 জনের নাম বলতে বলেছি, তারা আসলে বলতে পারে না, কারণ তারা অং সান সুচিকে চেনে না। মালালাকে কোনোবার কেউ কেউ বলতে পেরেছেন, কেউ কেউ বলতে পারেননি। মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না, কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের চাকরি থাকবে না থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিনটন শেখ হাসিনাকে ফোন করেছেন সেটাও দেখেছি। অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে। আশরাফ কাছে ভাই, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য, এটির একটা পার্থক্য আছে। কেননা আমরা ডক্টর ইউনূসকে শুনেছি ক্লিনটন পরিবারের সাথে ঘনিষ্ঠ, হিলারি বা ক্লিনটনের সাথে অনেক যোগাযোগ ছিল। একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি, রিপাবলিকানদের সাথে কম। তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক। ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার থাকবে, সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন, অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান, এগুলো নিয়ে আপনি কাজ করবেন। এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক। আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দূতদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি, এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে, তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো করছেনই, তারা কি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা, অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা। আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই, কিন্তু তারা যেটি ফিল করছেন, দ্য ফিয়ার অফ মিসিং আউট, যে আমি কি কোনো কিছু খেয়াল করলাম না, কোনো পরিবর্তন ঘটে গেল, নতুন স্টেক হোল্ডার বাজারে চলে এসছে, আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন। ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে, আমার সেরকম মনে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে। যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে। মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল। একইভাবে তারা ধরেন 17 বছর পরে নির্বাচন হচ্ছে, বা 3টে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কাজেই নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন, তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো কিভাবে তৈরি হবে, এটি বোঝা কিন্তু তাদের একটি রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা বাজারে এসেছেন। আশরাফ কাছে ভাই, আপনি যদি যে পয়েন্টটা আসলে আশরাফ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন, নিশ্চয়ই করবেন, তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি। মার্কিন যুক্তরাষ্ট্রের লাভটা কি? আফগানিস্তানের ক্ষেত্রে না এলে খনিজ সম্পদ বা অন্যান্য অর্থনৈতিক, মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক, আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি। বাংলাদেশে কি জামায়াতে ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না, ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না? তো জীবনে বলে নাই। বিএনপি কি বলছে? না আওয়ামী লীগ বলতো, তো ওদের তো যেই থাকুক, মানে ওদের তো অসুবিধা নাই, এবং ওরা কেয়ার ক্যান করবে। মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু দেখতেন। আচ্ছা, আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক, আমার ধারণা অতীতেও যায়নি, আগামীতেও যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী কোনো অবস্থানে যাবে। সেটি কিন্তু তাদের হেডেক না। তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে, অর্থনৈতিক লেনদেন নিয়ে, বাণিজ্য বৈষম্য কি করে কমিয়ে আনা যায়। আপনি খালেদ খেয়াল করবেন যে সয়াবিন তেল অথবা সয়াবিন এবং আমাদের যে ভুট্টা, সেটি আমদানি করে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে 5 জন বা 6 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে। অথবা আপনি ভাসমান তেলের যদি কন্টেনারের ব্যবসাটা দেখেন, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নাজুক সম্পর্ক আছে, সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো, সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন, তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা
বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা ভালো হতে পারে, এই যে ব্যাপারগুলো তারা সরাসরি অ্যাড্রেস করছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, চায়না কিন্তু অতীতে কখনো আমাদের অবকাঠামোর বাইরে উন্নয়নের অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোনো কথা বলতো না। ইদানিং কিন্তু তারা গণতান্ত্রিক রূপান্তর নিয়ে কথা বলে, তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে। এবং আপনি খেয়াল করবেন যে তিস্তা ব্যারেজের মতো বা তিস্তা প্রকল্প নিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি কথা বলছে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়ছে। আমি বলবো না তাতে করে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের ঘুম হচ্ছে না। আসলে এইটা যদি ওই সাইড থেকে একটু বলেন, আমরা যদি ধইরা নেই যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যেটা বুঝি, প্রথমে আমি যেটা বুঝি যে ওরা দুই পক্ষের সাথেই কথা বলে। জামাতের এখানে যদি পক্ষ জামাত বিএনপি দুইটাই হয়, দুইটার সঙ্গে সমানে কথা বলতেছে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু সেভাবে সরব হতে দেখছি না। কিন্তু আমরা মার্কিন আধিপত্যবাদের যদি থাকে সেইটার এগেনস্টে রাজনীতিবিদরা কিন্তু কিছু বলেন না। মানে আসাদ ভাই ঠিকই বলছেন, আমরা কয়েকজন বিশ্লেষক, কয়েকজন টকশের লোকজন এগুলি নিয়ে কথাবার্তা বলি, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এরকম খারাপ করতে চান না, বা তারা ভালোই চান। যতবার আন্ডার সেক্রেটারি লেভেলের লোক বা ডেপুটি আন্ডার সেক্রেটারি লেভেলের লোক আসুক, তারা খুবই মানে উদ্বেলিত হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন, এবং তাদের সাথে কথা কি হয়েছে সেটা আবার গোপনও রাখেন। এইটা কিরকম মানে মানে রাজনৈতিকভাবে সেটা কি মানে সেটা কিরকম জামাতের কনটেক্সট থেকেও বিএনপির কনটেক্সট থেকেও? দেখুন, দেশে যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপরে না দাঁড়ায়, ক্ষমতার পালাবদল যখন নিয়মতান্ত্রিক পথে না হয়, তখন কিন্তু এই প্রবণতাগুলো রাজনীতিতে থাকে যে বহির্শক্তি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, কিংবা ভারত পাল্টা বলে থাকে আইএসআই বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। এটি আমাদের দেউলিয়াত্ব প্রমাণ করে। বাংলাদেশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দূত না, অন্য অনেক ইউরোপিয়ান দূতকে নিয়ে যে বাড়াবাড়িটা হয়, সেটি কিন্তু আসলে খুব নিন্দা করার মতো। এবং সেটি প্রমাণ করে দেয় আপনার রাজনৈতিক ভিত্তি দুর্বল। আপনি জনগণের যে ম্যান্ডেট তার উপরে নির্ভর না করে বাইরের শক্তির উপরে নির্ভর করে কথা বলার চেষ্টা করছেন। সেটি যদি জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়, তখনও কেউ কেউ বিশ্বাস করতে চান না যে এটি হয়তো জনগণ করেছে। মনে করা হয় যে এটি একটি ব্লু প্রিন্টের মাধ্যমে হয়েছে। কাজেই আমার মনে হয় যে দেখুন, আমরা ভারতের ব্যাপারেও একই কথা বলছি। আজকে মাঠে কিন্তু ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী কথাবার্তা আছে, কিন্তু বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু আমরা সেভাবে কথা বলতে দেখি না। তাদের এখনো একটা ধারণা অতীতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের একটা সমর্থন আপনার লাগবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় স্থায়ী হতে। এবং এটা দুই তরফে, জামায়াতে ইসলামী বা বিএনপি দুইটাকে যদি আমরা বড় জোর ধরি, আওয়ামী লীগ তো বটেই। আমি একটু আসাদ ভাইয়ের কাছে আসবো। আসাদ ভাই, আপনার কাছে যেহেতু আমরা পলিটিক্সের ইনার ফ্যাক্টরগুলি নিয়ে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্নটা ক্যান্টনমেন্ট নিয়ে। ক্যান্টনমেন্ট আসলে কি ফ্যাক্টর এই ইলেকশনে রাখতে পারে বলে আপনি মনে করেন? এখনকার পর্যন্ত বিশ্লেষণে সেনাপ্রধান বা তার সেনাবাহিনীকে কিরকম মনে হচ্ছে? আর যেই বিষয় নিয়ে আলোচনা হইল, জনগণের উপর আস্থা না রেখে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এর উপরে পার্টি আস্থা রাখে কিনা। আমাদের মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেন তাকে নাকি 2001 সালে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কি জানি কি দিতে রাজি হন নাই। আমরা এই প্রশ্নটাকে বারবার করতে চেয়েছি যে তারপরে কি দিতে রাজি হয়ে 2008-এ আসলেন, মানে ওইটার জবাব আর উনি দেন নাই। আচ্ছা, আমি আশরাফ কায়সারের বক্তব্যের সূত্র ধরে একটা কথা বলি, যে একটু আগে বললেন না যে বিদেশিরা এখানে খুব লাফঝাপ করছে, এটা সেটা। তো এইটা তো আমরাই এটা তাদের সুযোগ দিয়েছি। আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে তাদের এত গুরুত্ব দেওয়ার তো কোনো কারণ নাই। আর এইখানে আসলে তারা হঠাৎ মানে যে কোনো লোকের সঙ্গে দেখা করতে যায়, তারা ধন্য হয়ে যায়। চিফ ইলেকশন কমিশনার কত ব্যস্ত একজন মানুষ, দেখেন প্রতিদিন একজনের সাথে দেখা করে, সে কাজ করে কোন সময়? আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না, তার তো সময় কোথায় এত এদের সাথে আমি দেখা করব কেন? আপনি এই জিনিসগুলো চিন্তা করেন। আমেরিকান অ্যাম্বাসেডারের কথা বলি, মানে যেহেতু তারা একটা বড় দেশের, 2003 সালের জুন মাসে আমি তখন ওয়াশিংটন পোস্টে কাজ করি। কেমন এইটা খুব রেলিভেন্ট জন্য সব এই জন্য বলছি। আমি একটা ইমেল পেলাম একদিন। তো ইমেলটা আসছে যে মাই নেম ইজ ডিয়ার স্যার, লিখছে, মাই নেম ইজ হ্যারি থমাস, I have just been confirmed by the United States Senate to become the next ambassador of Bangladesh to Bangladesh. কেমন? So I have been strongly recommended by a friend to meet you before I head to Dhaka.
তো উড ইউ হ্যাভ সাম টাইম স্যার সো দ্যাট উই ক্যান ডিসকাস সামথিং। তো আমি চিন্তা করলাম নতুন অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো আমাকে সে লাঞ্চে নিয়ে গেল দুপুরবেলায়। তো দিয়ে বলতেছে, নানান কথাবার্তা বলতেছে যে দেখো আমার তো যে মিনিমাম 2 মাসের আগে তো আর আমি ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করতে পারবো না ওখানে, কেমন নর্মাল যেটা স্ট্যান্ডার্ড। তো আমি তারে বললাম যে হ্যারি তুমি চিন্তা করো না, তোমার 3 দিনও লাগবে না, দেখো তোমার সব বাড়ির থেকে এসে ডেকে নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটা তুমি, এবং আমি আশ্চর্যভাবে দেখলাম ডেলি স্টারের মতো কাগজ, ডেলি স্টার, যে মাহফুজা নাম তো একটা লেখাপড়া জানা লোক, বিদেশে চাকরি করছে, তার নিউজ পেপারে সে রানিং কমেন্টারি দিচ্ছে প্রতিদিন যে হ্যারি থমাস এখন ওয়াশিংটন ডালেস এয়ারপোর্টে আছে, কিছুক্ষণ পরে লন্ডনের ফ্লাইট ধরবে, তারপরে লন্ডন থেকে ঢাকার ফ্লাইট করবে। মানে আই ওয়াজ স্টান্ড যে ডেলি স্টারের মতো কাগজ, যে বাংলাদেশ অ্যাম্বাসাডার কোন সময় প্লেন থেকে নামবে এইগুলা নিয়ে এসে তারা রিপোর্ট করতেছে। তো এই জিনিসগুলো তো আমরাই করেছি, যে আমরা যে কত বড় মানে আমাদের দীনতা আর কি, এগুলা আমরা বুঝি টুঝি না কিছু। আর সবসময় মনে করি ওই যে আশরাফ যে কথা একটু আগে বললো, যে দেশে যদি সত্যিকার অর্থে ইনস্টিটিউশন গুলো শক্তিশালী না হয়, গণতন্ত্রের যদি রিয়েল গণতন্ত্র না থাকে, তখন ওই বিদেশিদের মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। ওরা কি বলে। আচ্ছা, আর একটা কি প্রশ্নটা করেছেন, ক্যান্টনমেন্ট মানে এক্সটার্নাল হ্যাঁ। ফ্যাক্টর, ভোট ছাড়া, জনগণ ছাড়া, গণতন্ত্র ছাড়া অন্য ফ্যাক্টর মধ্যে ক্যান্টনমেন্ট কি রোল প্লে করবে বলে? ক্যান্টনমেন্ট তো সবসময় এই দেশের তো ইতিহাসই ক্যান্টনমেন্ট সবসময় ছিল আর কি, বিশেষ করে 1975 এর পর থেকে তারা সবসময়, জিয়াউর রহমান আসছে, জেনারেল এরশাদ আসছে, তারপরে তাদের। আর এইখানে একটা জিনিস আমি বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 5ই আগস্ট যখন এই ঘটনাটা ঘটতেছিল, তখন আমরা টিভিতে বারবার দেখতেছিলাম যে কিছুক্ষণ পর সেনা প্রধান ভাষণ দেবে জাতির উদ্দেশ্যে, সেনা প্রধান ভাষণ দেবে। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, তো 2টার সময় ছিল, পরে 4টার সময় যে উনি খালি বললেন যে আমার উপর আপনারা আস্থা রাখেন, আমাদের অনেক রাজনৈতিক দল নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে আমরা সব করব, সবাই সহযোগিতা করবে, আপনার আমাদের উপর একটা ইনশাল্লাহ আমরা একটা ভালো সমাধানের দিকে যাব। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করছে, আপনি যে বললেন যে অনেক রাজনৈতিক দলের নেতারা আপনাদের ওখানে আসছিল, কারা আসছিল? সে প্রথম নামটা বলছে জামাতের শফিকুর রহমান। ফার্স্ট নাম হি আটার্ড ওয়াজ জামাত ইসলামের নেতা। তো আমি না প্রথমে মানে করতে পারিনি যে মির্জা ফখরুল ইসলাম, বিএনপি তো অবভিয়াসলি একটা বড় দল, আর জামাত তখন একটা নিষিদ্ধ দল আর কি। জামাত কিন্তু তখনও মানে পায় নাই, মানে তার নিষিদ্ধ ব্যানটা লিফট হয় নাই আর কি। তো স্বাভাবিকভাবেই সেনাবাহিনী, এখন আমার সঙ্গে তো আর জেনারেল ওয়াকারের সাথে কোনো কথা হয় নাই, আমি তো জানি না এগুলা। তো তবে হাবভাবে মনে হয় যে সেনাবাহিনী এখনো এই দেশে একটা বড় ফ্যাক্টর। কেন? ওই যে বললাম যে গণতান্ত্রিক ভিত্তিগুলো, আশরাফ যে কথাটা বললো, ভিত্তিগুলো শক্ত হয় নাই, যার কারণে আমরা। আপনি কি মনে করেন সেনাপ্রধান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কথা বলছেন, মানে উনাকে কি আপনি একটু ধরে নিতেছেন যে উনি জামায়াতের প্রতি একটু টিল্টেড? মানে উনার, আমি ধরে নিচ্ছি না, আমার ধরাধরির কোনো কিছু যায় আসে না, আমি বলছি বাস্তবতাটা। তো উনি এত রাজনৈতিক দল থাকতে ওনার কথা কেন বললো? তার মানে দে হ্যাভ বিকাম এ ফ্যাক্টর। কারণ আওয়ামী লীগের সময় তো জামায়াত ছিল নেমেসিস, প্রধান নেমেসিস, সেইজন্য জামায়াতের সাথে কথা বলতেছে, সেইটাই তো বলা স্বাভাবিক না ওনার? মানে আপনি জেনারেল ওয়াকারের জায়গায় হইলে এই কথাটা তো আপনিও বলতে মানে এটা না, আমার কাছে আমি বললাম যে ব্যক্তিগত আমার কাছে জিনিসটা একটু অড লেগেছে আর কি। তো প্রথমে তো বলতো যে বিএনপির লোক আসছে, ফখরুল ইসলাম আলমগীর আসছে, অন্যরা, তারপরে যেহেতু মহাসচিব উনি আমির, হ্যাঁ মানে না মহাসচিব মানে তারপর বিএনপির তো কেউ তখন, মানে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বাইরে, অবভিয়াসলি হি ওয়াজ হেডিং দ্যাট পার্টি আর কি। আমি সেই জন্য কথাটা বলছি। তো এই জিনিসটা আমার কাছে একটু ইট স্ট্রাক মি যে ইটস সামথিং আনইউজুয়াল। হ্যাঁ, তো যাই হোক, এখন অনেকেই বলি করে, বিভিন্ন জায়গায় শুনি আমি যে এরকম, যেমন আমি অনেক যাদের সাথে হাঁটি তার মধ্যে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আছেন আর কি, তারাও আমাকে বলে যে এদের মানে তাদের প্রতি কেন জানি না একটা সফট কর্নার আছে আর কি জামাত ইসলামের প্রতি। হ্যাঁ, তো এখন তারা কি রোলটা প্লে করবে আই ডোন্ট নো। এটা সব আপনি মনে করেন যে সেনাপ্রধানের একটা বা সেনাবাহিনীর একটা সফট কর্নার জামাতের প্রতি আছে? পুরো সেনাবাহিনীর কথা আমি জানি না, আমি বলছি বিকজ সেনাপ্রধান, ওকে, সেনাপ্রধান বা অন্যান্য যারা অবসরপ্রাপ্ত আর কি, তাদের অনেকেই, যেমন কর্নেল হক বলে একজন, উনি তো জামাতের প্রার্থী, উনি তো জামাতের প্রার্থী নমিনেট,
এবং যে ধরনের কথাবার্তা উনি বলতেছিলেন, মানে আমার কাছে মনে হচ্ছিল খুবই অড লাগতেছিল ব্যাপারটা, যে এরকম মানে এইভাবে মানে ইয়ে করে দিব, একে ঠেকায় দিব, ওকে ঠেকায় দিব, এই ধরনের কথাবার্তা মানে আমার কাছে খুব মানে আশ্চর্য লাগতেছিল যে একটা মানে সিনিয়র অফিসার এত এরকম ভাবে না, উনারা আলাপ তো করতেছে। উনারা তো মনে করেন যে উনাদের চাকরিটা যেহেতু প্রলংড হয় না, এটার কারণে হয় না, যেহেতু উনারা আসলে একটু এটাতে বোঝাও গেল হক ভাই যেহেতু যে ঢাকার একটি আসন থেকে আসলে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানে না, সেটা সেটা তো হইতে পারে। কিন্তু আমি সেটা আমরা একটু আশরাফ কায়সার ভাইয়ের কাছ থেকে একটু শুনি যে আশরাফ কায়সার ভাই আপনিও এরকম মনে করেন কিনা যে সেনাবাহিনীর আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করবেন, এবং আরশাদ ভাই মনে করতেছেন যে সেনা প্রধানের কিছুটা বায়াস উনি দেখতে পাচ্ছেন জামাতে। দেখুন, 5ই অগস্ট 2024-এ আরশাদ ভাইয়ের মতো আমারও খটকা লেগেছে যখন উনি ডক্টর শফিকুর রহমানের নাম বলেছেন এবং মামুনুল হকের নাম বলেছেন। বিএনপির নাম বলার আগে, বিএনপির নাম বলেনি না হয়তো, কাজেই ওনার টপ অফ মাইন্ড আমরা বলে থাকি কমিউনিকেশনের ভাষায় ডক্টর শফিকুর রহমান এবং মামুনুল হক ছিলেন। দেখুন, আমরা বাংলাদেশে 3-4 দশক ধরে সেনাবাহিনীর ভেতরে এক ধরনের ইসলামাইজেশনের গন্ধ বা প্রবণতা দেখতে পাচ্ছি। এইটি থেকে জেনারেল ওয়াকার ভিন্ন এর প্রমাণ এখনো আমরা পাইনি। কাজেই বরঞ্চ উল্টোটা পেয়েছি যে হয়তো ইসলামী দলগুলোর সাথে বা বিশেষ করে জামাতি ইসলামী বা হেফাজতে ইসলামের কোনো অংশের সাথে তার যোগাযোগ হয়েছে। নাহলে 2 ঘন্টার মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে তার টপ অফ মাইন্ড শফিকুর রহমান এবং মামুনুল হক হয় না। এটা কি একটা হইতে পারে? এটা কি একটা হইতে পারে? আশা ভাই, আমি এমনি জানার জন্য বলতেছি, এটা কি একটা হইতে পারে গোয়েন্দারা, সেনা গোয়েন্দারা বা প্রতিরক্ষা গোয়েন্দা যারা ডিজিএফআই বলে আমরা যাদেরকে চিনি, তাদের যে রিপোর্ট আসতেছিল তাতে বোঝা যাচ্ছিল যে মাঠে যারা আছেন, মানে যারা মাঠের মধ্যে ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বা আন্দোলনে পার্টিসিপেট করতেছেন, তাদের বড় অংশ জামাতে ইসলামী আর মামুনুল হকের অনুসারী লোকজন। সেই জন্য উনাদেরকে, মাঠের লোকজনকে ঠান্ডা করার জন্য ওনার তাদের নাম বলা উচিত, দরকার ছিল। এটি কিন্তু হতে পারে, এবং বরং হলে আমি খুশি হব। গোয়েন্দাদের প্রতি আমার আস্থা বাড়বে, কারণ গোয়েন্দারা যদি সত্যি মাঠের রিপোর্ট এভাবে দিয়ে থাকে, হয়তো শেখ হাসিনার কাছেও দিয়েছিল, যে কারণে উনি রাজাকারদের কথা উল্লেখ করেছিলেন, হয়তো সেনা প্রধানের কাছেও রয়েছে, এবং দ্রুত জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন 1 তারিখে, আসলে মানে মনে আছে ঘটনার 72 ঘন্টা আগে। জি। কাজেই জনগণকে নিবৃত্ত করা যেহেতু ওয়াকারুজ্জামানের প্রধান কাজ ছিল, উনি হয়তো ওই নেতৃত্বের নাম বলেছেন যেটি শুনলে তার মাঠের কর্মীরা নিবৃত্ত হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা ইসলামাইজেশনের কিন্তু আপনার আছে অনেক বছর ধরে। আপনি টপ ব্রাসের অফিসারদের দেখবেন, তাদের জীবনযাপন, তাদের মানে রেজিমেন্টের কার্যক্রমের ভেতরে দেখবেন। দ্বিতীয় ঘটনা, খালেদ, আপনার মৌলিক প্রশ্নটাতে আসি, যে দেখুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এই ধরনের বিদেশি শক্তির নাম বলছিলেন। আমি বললাম যে বাংলাদেশের রাজনীতি যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল এবং নেতৃত্ব যেহেতু দারুণভাবে সুগঠিত না, ওই জন্য তারা বিদেশি শক্তির আস্থা পেতে চায় কিংবা সহযোগিতা পেতে চায় ক্ষমতায় যেতে। এটি আমাদের শেখ হাসিনা গ্যাস দেয়নি বলে তাকে 2001-এ আসতে দেওয়া হয় না, এই জাতীয় অনেক কথা আমরা শুনেছি। সেনাবাহিনী কিন্তু একটা প্রভাবক হিসাবে, একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে আমাদের রাজনীতি এবং পরিবর্তনের সাথে কিন্তু যুক্ত, কখনো প্রত্যক্ষভাবে, কখনো সেমি প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। আর তৃতীয় যেটি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ব্যবসায়িকভাবে অত্যন্ত মানে বৃহৎ আকারের একটি গোষ্ঠী। মানে আপনি সামরিক বাহিনীকে যদি এখন সেনা কল্যাণ সংস্থার ব্যবসা দিয়ে দেখেন অথবা অবকাঠামো নির্মাণে যদি দেখেন, আপনি দেখুন অন্তর্বর্তী সরকারের কি কোনো দায় পড়েছিল গতকালকে বলার যে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে দেওয়া হবে সামরিক যন্ত্রাগার তৈরি করার অর্থনৈতিক অঞ্চল করা, অথবা তাদের হাতে যে পরিমাণ শিক্ষালয় দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, এবং যেই ধরনের আমি প্রায় মজা করে বলে থাকি যে তারা তেল থেকে সিমেন্ট পর্যন্ত সেনা কল্যাণের যে রেঞ্জ অফ প্রোডাক্ট, এবং এই জায়গাগুলোতে তাদের আমার মনে হয়েছে যে আমাদের রাজনীতিতে সেনাবাহিনী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একটা ব্যাপারকে আপনাকে জানতে চাইতে পারি যে আমরা কিন্তু অনেক সময় দেখেছি যে বাংলাদেশের মতো দেশ যেখানে কনজিউমার বেশি, কিন্তু যারা আসলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমদানি করেন বা বাজার নিয়ন্ত্রণ করেন সেই সিন্ডিকেটের সংখ্যা কম। অনেক সময় কিন্তু সরকার সেই সিন্ডিকেটটা ভাঙার জন্যই আসলে অংশ নেয়, সেটা কখনো টিসিবি নাম দেয়া, কখনো এটা নাম দেয়া। এটা যদি সেনাবাহিনী করে আমাদের এত অসুবিধাটা কি?
সেনাবাহিনী তো সরকারের একটা পার্ট, সেনাবাহিনীতে যারা সার্ভ করছে তারা তো আমাদেরই ভাই বোন, প্রবলেম কি? মানে না না আমি আসাদ ভাই বলি, একটু আসামের কাছে একটু শুনি, আসাদ ভাইও উসকুস করতেছেন এটা বলার জন্য। জি আমি প্রথমত বলি, জি আমি জানি যে সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের একটা ভরসা জায়গা আছে। জি আপনি জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস হবে, ছাত্ররা আন্দোলন করেছে সেনাবাহিনীকে যেন কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয়। আপনার ঢাকা শহরে 300 ফিটের রাস্তা তারা করেছেন, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড তারা করেছেন। তাদের প্রতি তাদের একটা অনেকগুলি নির্দিষ্ট flyover। সময়ে কাজ হবে, অনেকগুলো ফ্লাইওভার নির্দিষ্ট সময়ে কাজ হবে, এরকম একটি ভরসা, যেহেতু অন্য অনেক প্রতিষ্ঠানের উপর আস্থা নাই। কিন্তু দুর্নীতির মাত্রা তাদের কম কি বেশি, বা তারা যখন আপনার ডাল ভাত কর্মসূচি করেছিল বিডিআর, রাইট কিংবা আপনি যখন তাকে অন্যান্য জিনিস আমদানি করতে দেন, সেইখানে তাদের দুর্নীতির মাত্রা নিয়ে কিন্তু আমরা কখনো নিরপেক্ষ রিপোর্ট করতে পারি না। অ্যাবসলিউটলি। আমরা প্রাইভেট সেক্টর নিয়ে যত কথা বলতে পারি, আপনি আমরা তো তার পরীক্ষাই করতে পারি না, তা সেনাবাহিনী আমাদেরকে অডিট করতেই দেয় না। ঠিকই বলছেন। আমার মনে আছে যে বিবিসি বাংলা অনেক বছর আগে এরকম একটি উদ্যোগ নিয়েও পথের মাঝে হয়তো তাদের ধারাবাহিক প্রতিবেদন আমি মনে হয়েছে বন্ধ হয়ে গেছিল, যে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবসায়িক কার্যক্রম এবং তার গুড গভর্নেন্সের জায়গাটি কি, এরকম একটি নাজুক জায়গায় বিবিসি বাংলা চেষ্টা করেছিল। ওকে, আপনি যদি পাকিস্তান বা ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর দিকে তাকান, আমাদের বোধহয় ওই দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে আসার আগে আসাদ ভাইয়ের কাছ থেকে এই প্রসঙ্গে একটু শুনবো, যেহেতু আসাদ ভাই একটু এটা বলতে চাচ্ছেন। আমাদের একজন দর্শক, ওনার নাম মোহাম্মদ শিবলু 6010, উনি বলছেন, খালেদ ভাই এবার ইলেকশনের আগে বেক্সিমকো থেকে কত খেলেন? আমরা আসাদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি মতামত দিতে চেয়েছিলেন যে মিলিটারি যদি। তো আমি কিছুদিন আগে এটা নিয়ে আমি একটা টক শোতে প্রোগ্রাম করে মাসুদ কামালের সঙ্গে, কেমন, তো সেই পুরো মানে এপিসোডটাই ছিল এই সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর ইয়ে নিয়ে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তাদের টোটাল সংখ্যা হলো, মানে টোটাল সংখ্যা আবার 2 লক্ষের কিছু উপরে। হ্যাঁ, তো এদের 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 প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা হলো 15 লক্ষ। তার মানে 17 লক্ষ বা 18 কোটি দেশের মানুষের মানে মধ্যে তারা হলো 18 লাখ, মানে 20 লক্ষ না। তো তাদের জন্য আপনি বাজেটে যে পরিমাণ টাকা খরচা করতেছেন, মানে হাউ ডু ইউ জাস্টিফাই, এন্ড এটা তাদের কাজটা কি এই দেশে? আমি তো যদি দেশের প্রতিরক্ষা যদি ব্যাপারটা হয় মূল কাজ তাদের, সেই কাজে তো তাদের আমরা দেখি নাই এ পর্যন্ত। মানে বাংলাদেশ তো কারোর সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই এখনো পর্যন্ত, তাই না? কিন্তু তারা দেখেন, এক একটা যদি কর্নেল পর্যন্ত যান, আপনি কর্নেল পর্যন্ত পৌঁছালে আপনি 2টা করে গাড়ি পাবেন, তারপরে বিশাল বাসা, তারপরে তারা যদি ঢাকার বাইরে পোস্টিং হয়, ঢাকাতে একটা বাসা তাদের রাখতে হবে, তাদের বউ ছেলে মেয়েরা ওখানে স্কুলে পড়ে, কলেজে পড়ে, আবার বাইরে একটা ওইরকম বড় বাড়ি দিতে হবে তাদের। তো আপনি, মানে আমি এক কর্নেল সাহেব আমাকে ফোন করে ওই দিন বলতেছিল যে আপনি আমাদের উপর এত খেপছেন কেন? তা আমি বললাম যে আমি যে কথাগুলো বলছি এটা কি মিথ্যা কথা? আমার মনে হয় আসাদ ভাই, সারা পৃথিবীতেই সেনাবাহিনীতে যারা যুক্ত হন, তারা যুদ্ধ করুক আর না করুক, তারা স্পেশাল প্রিভিলেজ পান। বাংলাদেশের কর্নেলরা 2টো গাড়ি পান কিনা সেটা আমি জানি না, যদি না তারা স্পেশাল পোস্টে, যদি না তারা কোনো স্পেশাল পদবিতে থাকেন, মানে স্টেশন স্টাফ অফিসার টাইপের কোন একটা পদে যদি তারা না থাকেন, মানে শুধু কর্নেল হওয়ার জন্য তারা 2টো গাড়ি হয়তো পান না। না না, আমি কথাটা শেষ করি নাই। জি জি, যেমন আপনি যেটা বললেন যে সারা পৃথিবীতে তারা একটা প্রিভিলেজ পেয়ে থাকে, জিনিসটা মনে, এটা শুধুমাত্র সাবকন্টিনেন্ট বা আমাদের মতো যে সমস্ত কলোনিয়াল যে সমস্ত, যেমন ইন্দোনেশিয়ার কথা বললেন, তারপরে পাকিস্তান, ইন্ডিয়াতেও দেখবেন ওরা ইয়েতে, মানে, কিন্তু এই যে আপনার প্রত্যেকটা ওরা মানে চাকরিতে ঢোকার পরে তাদেরকে ডিওএইচএস দিতে হবে একটা করে। মানে কল্পনা করে দেখেন যে পৃথিবীর কোন দেশে আছে। আমি অনেক, মানে ওই যেমন কলিন পাওয়েল ছিল খুব নাম করা জেনারেল, সে কি কোনো তার হ্যাঁ নাম করা জেনারেল, খালি ইরাক যুদ্ধের জন্য বিখ্যাত, না, জয়েন্ট চিফস অফ স্টাফের সে ইয়ে ছিল, চেয়ারম্যান ছিল, হি বিকেম ফরেন মানে সেক্রেটারি অফ স্টেট। কিন্তু তাকেও কি কোনো আলাদার জন্য বাড়ি দিতে হয়েছে? এরকম তো সিস্টেম নাই কোথাও, খালি এগুলো আছে আমাদের মতো দেশে আর কি। যে এখন আমার কথা হলো যে আপনি এরকম একটা এত যেখানে 18 কোটি মানুষ ঠিক মতো, কিন্তু আসলে আমাদের সিএসপি অফিসাররা যখন ধানমন্ডিতে গুলশানে বাসাগুলি নিল, তখন কি আমরা পয়েন্ট রেজ করছিলাম? সেটা তো আমাদের সকল সিএসপি অফিসাররা তো সরকারি বাসা। পয়েন্টটাই বলেছি। জি,
আমি এই পয়েন্টটাই বলেছি যে এই দেশে সরকারি চাকরির প্রতি এত মোহ কেন। রাইট। তার কারণ আপনাকে এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও জানিয়ে দেই, আমেরিকার মতো দেশে একমাত্র প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট ছাড়া কারো কোনো ডেজিগনেটেড সরকারি বাড়ি নেই, নট এ সিঙ্গেল ওয়ান। সেক্রেটারি অফ ইভেন চিফ জাস্টিস, মেয়রের আছে, সুপ্রিম মেয়রের আছে, গভর্নরের আছে, মেয়রের গভর্নরের আছে। না না না, আমি বলছি যে মেয়রের তো যেমন নিউ ইয়র্ক মেয়রের আছে, গভর্নরের আছে। গ্রেসি মেনশন, গভর্নরের বাড়ি তো সেটা আমি বললাম যে ওটা তো একটা স্টেটের হেড আর কি, সেই জন্য। কিন্তু সেক্রেটারি অফ স্টেট বা এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আমেরিকাতে তার তো কোনো সরকারি বাড়ি নেই, কোনো জাস্টিসের কোনো সরকারি বাড়ি নেই। তাদের একটাই কথা যে তোমাদেরকে আমরা বেতন দিব ওইখান থেকে। সেইটা এখন আপনি যেটা বললেন যে ধানমন্ডিতে, তো এইগুলো আমাদের দেশেই সম্ভব, যে আমি বাড়ি নিচ্ছি, অথবা আমাকে গুলশানে জায়গা দাও, আমাকে ধানমন্ডিতে জায়গা দাও, আমাকে বাড়িধারায় জায়গা দাও, মানে এটা কেন হবে? আমি কেন পাবো না? সেটা অন্য একটা সরকারি চাকরি করলে এটার একটা সুবিধা আছে। তবে আমি ওই জায়গাটাতে একটু আসাদ ভাই আপনার একটা খালি বা অল্প সময়ের একটু, যেটা ইসলামাইজেশনের কথা বললেন আশরাফ ভাই, সেনাবাহিনীতে ইসলামাইজেশনের কথা, কিন্তু বাংলাদেশে সেনাবাহিনী ইসলামাইজেশনের কথা আশরাফ ভাই বলছেন যে ৩-৪ দশক ধরেই আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে সেনাবাহিনীতে যদি আপনি যেটাকে ইসলামাইজেশন বলতেছেন, সেইটা কিন্তু আমরা বাংলাদেশের সেনাবাহিনীর ইনসেপশন থেকে আমরা এটা দেখতে পাই। এইটার একটা কারণও আছে, আমাদের বর্ডার যেহেতু ভারতের সঙ্গে, আমরা পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর থেকে সেনাবাহিনীর মোরাল আপলিফট করার জন্য ইসলামের বিভিন্ন দাওয়াত সেনাবাহিনীকে দিতেই হয়েছে। এইটা নিয়ে যদি আপনি এটা বলতেন আর কি, যে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বেশি, যেটা হচ্ছে জোশটা ইসলামী জোশ, এটা বরাবরই ছিল ইসলামী জোশ। আমি বলি, আপনি যদি খুব ডিসপ্যাশনেটলি জিনিসগুলো দেখেন, এটার অনেকটা কারণ হচ্ছে আমাদের এই যে ধর্মের ব্যাপার, মানে ছোটবেলার থেকেই দেখতেছি ওই হিন্দু মুসলমান কেমন। আর এগুলো সরকারি পর্যায়ে প্রত্যেকটা দেশে দেবেন সাম্প্রদায়িক যে ব্যাপারগুলো হয়, স্টেট স্যাংশনড, এগুলো আর কি গোপনে করে আর কি, কেমন। তারপরে এটার কারণে, এবং যেহেতু ইন্ডিয়া একটা বড় দেশ, ইন্ডিয়ার মেজরিটি হিন্দুরা, ফলে আর ভারতের যে সমস্ত আচরণ আমাদের সঙ্গে, সেটা খুব একটা আমাদের মানে অনেকেরই এটা নিয়ে গাত্রদাহ বা মনোকষ্টের কারণ হওয়া খুবই স্বাভাবিক, কারণ ইন্ডিয়া আমাদের সাথে ভালো ট্রিটমেন্ট করে নাই। যার জন্য এই যে ইসলামাইজেশনের ব্যাপারগুলো হয়েছে বলে যে দেখো ওদেরকে ঠেকাইতে হলে আমাদের কিন্তু ইসলামের জোশের মধ্যে যেতে হবে। তো এই জিনিসগুলো, এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আপনি এইভাবে কমিউনাল ব্যাপারগুলোকে যদি মানে প্রমোট করতে থাকেন, তো যে কোনো দেশের জন্য একটা ভয়াবহ ব্যাপার এটা। তো সেই জন্য আমার যখন ইন্ডিয়ান পলিসি মেকারদের সাথে কথাবার্তা হয় বা বলেছি, আগেও বলেছি, এখনো বলি, যে ভাই দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, যে তোমাদের মানে আমরা বাংলাদেশের 90% লোক মুক্তিযুদ্ধের সময় তোমাদের পক্ষে ছিল। তোমরা কি একবারও ভেবে দেখেছো যে এই লোকগুলা কেন তোমাদের বিপক্ষে চলে গেল? আর ইউ নট রেসপন্সিবল ফর দ্যাট? তোমরা আমাদের সাথে কি আচরণটা করেছো, যার জন্য এরকম। আসলে আমার কাছে মনে হয় যে আমি ইসলামাইজেশনের যে কথাটা আপনি বললেন, ইসলামাইজেশনের কথাটা বললেন, ওই যে যেমন বাংলাদেশে এখন যে আমরা মানে জামাত ইসলামের ইয়েতে বা অন্যান্য ইসলামিক দলগুলোর যে একটা রাইজ দেখতে পাচ্ছি, এটাও অনেকে মনে করছে যে আওয়ামী লীগ বা বিএনপি এখন তো কথা একটা বুঝে, ও তুমি তাহলে নিশ্চয়ই ভারতের দালাল, তুমি নিশ্চয়ই রড থেকে পয়সা খাও। এই যে জিনিসগুলা মানে একটা অদ্ভুত আমার কাছে লাগে, যে আমি যদি দেশের পক্ষে কথা বলি আর সেটা যদি ইন্ডিয়ার মানে পক্ষে যায়, তাহলে আমি কি রয়্যাল এজেন্ট হয়ে যাব নাকি? আমি যদি বলি যে দেখেন, ইন্ডিয়ার সঙ্গে এই ধরনের রেশারেশি করে আমরা খুব একটা লাভবান হইতে পারবো না, ইন্ডিয়া অনেক বড় দেশ, ইন্ডিয়ার শক্তি বেশি, বিশ্বের 5 নাম্বার, মানে এখন তাদের $5 ট্রিলিয়ন ইকোনমিতে চলে গেছে, 4th লার্জেস্ট মিলিটারি। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার আসাদ ভাই। আমরা একটু আশরাফ কাশাফ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম ভারত প্রসঙ্গে। ভারত থেকে শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া, দেশের নিরাপত্তার জন্য হুমকি বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, সরকারি অবস্থা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 72% দর্শক এটিকে সঠিক মনে করেন, শতকরা 28% দর্শক মনে করেন যে এটি সঠিক নন। আমাদের একজন দর্শক বারবার লিখছেন, খালেদ ভাই আপনি মুসলিম হলে জামাতি, ওনার নাম এডুকেটর
ম্যান 2263 উনি বারবার লিখছেন, একটা বক্তব্য বারবার লিখছেন বলে অন্যদের বক্তব্য আমি পড়তেই পারছি না, ওনার অনেকবার এটি বলতে হচ্ছে। সেটি হচ্ছে, খালেদ ভাই আপনি মুসলিম হলে জামাতে ইসলামীতে যোগ দেন। থ্যাংক ইউ। আরেকজন লিখছেন, খালেদ ভাই আপনাকে কেউ ভালো প্রশ্ন দিলে সেই কমেন্ট না পড়ে কে আপনাকে গুঁতো দিল সেই কমেন্ট পড়েন 99% সময়। এই সাইকোলজি কেন জানেন? আমরা তো বুঝি ওইসব কমেন্ট আপনার অ্যাটেনশন পাইতে লেখে মানুষ, কারণ আপনি ওইটাই পড়েন। থ্যাংক ইউ। আমি একটু আসাদ ভাই আপনার কাছে একটু সরি আসাদ ভাইয়ের কাছ থেকে তো আমরা শুনলাম, আমরা একটু আশরাফ কাশের ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে আশরাফ কাশের ভাই আপনি এনসিপি জামায়াত জোটে যোগদান করার পর এটার একটা সাংঘাতিক সমালোচনা করার পর বেশিরভাগ মানুষ আপনাকে বিএনপি হিসেবে চিহ্নিত করছেন। অনেকেই বলছেন তারেক সাহেবের সাথে আপনার মনে মনে বা গোপনে প্রকাশ্যে নানা ধরনের কথাও হয়েছে, কারণ আপনাকে কফি খাইতে দেখা গেছে তারেক সাহেবের সঙ্গে, এবং আপনি আসলে খুবই বিএনপির লোক। এখন আমাদের প্রশ্ন, আপনাকে বিএনপির লোক ধরে নিয়ে সেইটার প্রশ্ন হচ্ছে যে আপনি জামায়াতের সঙ্গে এনসিপির যাওয়াটা পছন্দ করেন নাই, আপনি কিভাবে বিএনপির জামায়াতের সঙ্গে যাওয়াটা পছন্দ করছিলেন? 2001 থেকে 6 সালে জোট সরকারের যখন সমালোচনা করে 2 মন্ত্রী পদত্যাগ করে নাই, কিছু করে নাই, জামায়াত তাদের সঙ্গেই ছিল, জামায়াত চিরকাল ভালোই ছিল। বাংলাদেশে বিএনপি জামায়াতের পৃষ্ঠপোষক শুধু নয়, তাদেরকে এবারে বড় করার পেছনে বিএনপির অনেক বড় ভূমিকা রয়েছে। তার প্রমাণও আমরা মাঝে মাঝে দেখি, জামায়াতের নেতারা লন্ডনে গিয়ে পর্যন্ত তারেক সাহেবের সাথে দেখা করে আসেন। তো এই সময় আইসে মানে হঠাৎ করে জামায়াত খারাপ হয়ে গেল কারণ বিএনপির বিপক্ষে গেল বলে, আশরাফ ভাই যদি একটু আমাদের একটু বলতেন আর কি। প্রথমত বলি খালেদ, আমাকে বিএনপির লোক ধরে প্রশ্ন করে বা আলোচনা করা শুরু করাটা বিভ্রান্তির জন্ম দিতে পারে, কারণ এখন কিন্তু সেগমেন্টেশন হচ্ছে। আমি ওই দিন এনসিপির সমালোচনা করার সময় তাদের একজন নেত্রীর সামনে এও বলেছি, তাদের আত্মপ্রকাশের দিন আমি অনেক আগ্রহ ভরে গিয়েছিলাম যে নতুন রাজনীতির গল্পটি আমি শুরু থেকে দেখতে পাই কিনা। তো আমি এও বলেছি যে এনসিপির শেষ পর্যন্ত আমি এনসিপি কে দেখতে চাই, কেননা আমরা অনেক আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের নেতারা রাজনীতিকে গুরুত্ব দিবেন, ক্ষমতার কাছাকাছি যাওয়াকে না। আর আরো একটি কথা সম্প্রতি আমি বলেছি যে জামাত ইসলামীর যেরকম ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে, বিএনপির সেরকম বাংলাদেশের রাজনীতিতে জামাতকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কোনো না কোনো একটি পর্যায়ে। আজকে ২০ বছর একসাথে থেকে, ২৫ বছর একসাথে থেকে আপনি হঠাৎ করে ক্ষমতার ভাগ বাটোয়ারার জন্য জামাতকে সমালোচনা করছেন, এটির আগে আপনাকেও ক্ষমা চাইতে হবে। তার মানে বিএনপির কোনো লোক কিন্তু এভাবে কথা বলে না। আচ্ছা, তারেক রহমানের সাথে আমার দেখাটি ব্যক্তিগত এবং তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমনকি যেই কারণে আমি সাহস পেয়েছিলাম অনেক তিক্ত বা অনেকটা বিটার প্রশ্ন করতে তার কাছে, যেগুলো হয়তো তার দলের নেতা কর্মীরা করতে পারে না। আচ্ছা, এনসিপির জামাতে যাওয়া আমি বলেছি তাদের রাজনীতির আত্মহত্যার মতো। এটির দুইটি আসপেক্ট আছে। একটি হচ্ছে তাদের রাজনীতিটি একটা আশার আলো দিয়েছিল, এবং আপনি জানেন যে রাজনীতিতে ভালো করতে হলে এমন না যে 10 মাসেই আমি গেইন করতে পারবো, 10 বছরও লাগতে পারে। আমি তাদেরকে লম্বা রেসের ঘোড়া হিসাবে দেখতে চেয়েছিলাম, এবং আওয়ামী লীগ বিএনপি জামাতের বাইরে একটি নতুন শক্তির অভ্যুদয় হবে বলে আমি ভেবেছিলাম। এখন নির্বাচনের আগে তাদের হিসাবটি হলো তারা হয় জামাত অথবা বিএনপির মতো বড় শক্তির কাছে যাবে, এবং তারা বলেছে তারা নিরাপত্তার জন্য যাচ্ছে। তো আমি বললাম যে এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, তাদের নিরাপত্তার দায়িত্ব না নিয়ে নাহিদ ইসলাম কেন জামাতের কাছে আশ্রয় নিল নিরাপত্তার জন্য? আমি একই কথা বলতাম যদি তারা বিএনপির কাছে যেত। আমি এই প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম, আমি আপনাকে এই প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আশরাফ ভাই, আমরা কিন্তু দেখেছি যে আপনি এনসিপির হয়ে বা এনসিপির যখন জন্ম হয় নাই নাগরিক, এই জুলাইয়ে যে তরুণ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যেই বিপ্লবে রূপান্তর করেছিল পুরো বিষয়টা, আপনি অনেকবার অনেক কথা বলেছেন এবং তাদেরকে দেখতেও চেয়েছেন, কিন্তু শুধু জামায়াতে ইসলামীর সঙ্গে যাওয়ার কারণে আপনার এক ধরনের তাদের প্রতি আশা একেবারে নিভে যাওয়ার জায়গাটা কি এরকম যে বিএনপির সঙ্গে গেলে আপনার আশা বজায় থাকতো? আমার তো বিএনপি এবং জামায়াতকে একই রকম। খালেদ, আমি কিন্তু বিএনপির সাথে গেলেও এনসিপির সমালোচনা করতাম অনেকটা একই ভঙ্গিতে। এর কারণটি হচ্ছে আমি এনসিপি কে ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে দেখতে চেয়েছিলাম, তৃতীয় শক্তি বলি অথবা নতুন শক্তি বলি। জামাত ইসলামের সাথে গেছে বলে, যেহেতু জামাত একটা দক্ষিণপন্থী রাজনীতি করে এবং মেয়েরা কত ঘন্টা কাজ করবে এসব বলে, এবং স্বাধীনতা বিরোধী সময়ে অবস্থান ছিল, এই কারণে হয়তো সমালোচনাটি বেশি। কিন্তু আমার এনসিপির প্রতি মোহভঙ্গ হওয়ার প্রথম কারণ, তারা রাজনীতি ছেড়ে তারা যে কথাগুলো বলেছে তার সাথে স্ববিরোধিতা নিয়ে নির্বাচনে নেমেছে। এটি হচ্ছে এনসিপি। দেখুন,
তারাই তো আমাদেরকে সেকেন্ড রিপাবলিক বলেছে, নতুন বন্দোবস্ত বলেছে, ক্ষমতা না জনতা বলেছে, কিন্তু তার কাজে তো আমরা তার প্রমাণ দেখলাম না। ওকে, এই জায়গাটি থেকেই মোহভঙ্গ হওয়া শুরু। আশা না ভাই, সেটাই আশা ভাই আমাদের একজন দর্শক আসাদ ভাই এটা একটু শুরু করেছেন, আমাদের একজন দর্শক মানে কয়েকজন দর্শক, আপনি যে বলাটা শুরু করেছিলেন মানে মিলিটারি এবং ইসলামাইজেশন, সেই ইসলামাইজেশনকে আপনি নেগেটিভ করে বলেছেন কিনা সেটার একটু ব্যাখ্যা দাবি করেন। আরেকজন দর্শক একদম সরাসরি বলেছেন, ওনার নাম সাহে জাকা, এটা কিরকম, উনি বলছেন খালেদ মহিউদ্দিন এবং আশরাফ কায়সার রা ইসলামকে দাবায় রাখতে চায় কেন, তাদের মতলব কি বুঝায় বলেন খালেদ মহিউদ্দিন এবং আশরাফ কায়সার রা ইসলামকে একই কথা, মানে আপনি ইসলামকে দাবায় রাখতে চান কিনা, ইসলামাইজেশন আপনি নেগেটিভলি ইউজ করছেন কিনা? আমি মোটেই নেগেটিভলি ইউজ করি নাই, আমি একটা ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর জন্য বলেছি। খালেদ, আপনি কিন্তু খুব রাইটলি বলেছেন, আমরা যখন 71 সালে পাকিস্তান থেকে আলাদা হই, আমাদের সব প্রতিষ্ঠানের মতোই সেনাবাহিনীও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর থেকে বেরিয়ে আসা অংশ। কাজেই ভারতের সাথে সহ অবস্থানের কারণে বলি, 90% জনগোষ্ঠী মুসলমান বলি, এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ যুদ্ধ প্রশিক্ষণ এবং প্রতিপক্ষ যেটি ধরা হয় সেটি কিন্তু ভারত, কারণ আমাদের সীমান্ত জুড়ে ভারতের অবস্থান। কাজেই এটি ছিল একটি প্রায়োগিক এবং একটি বাস্তবসম্মত ঘটনা। কিন্তু আমি যখন ইভেন আওয়ামী লীগ আমলেও ক্যান্টনমেন্টগুলোতে গেছি, আমার মনে হয়েছে যে সাইদির ওয়াজ শুনছে, জামাতে ইসলামীর পুস্তিকা টুস্তিকা দেখেছি, তার মধ্যে এবং অফিসারদের ভেতরে তাদের যে জীবনযাপন, তাদের যে বিশ্বাস, দেখুন ধর্ম বিশ্বাসের প্রতি আমার কোনো বক্তব্য নাই, এটি ব্যক্তিগত তো হতেই পারে, কিন্তু আপনি যখন একটি প্রতিষ্ঠানের ধর্ম দেখেন বা প্রতিষ্ঠানের ভিতরে ধর্মভিত্তিক জীবন চর্চার প্রয়োগ দেখেন, যেমনটি আমরা রাষ্ট্রের ধর্ম যখন ইসলাম হয় তখন আমরা সমালোচনা করি কেন? কারণ রাষ্ট্রের তো ধর্ম হতে পারে না। সেইভাবে আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামাইজেশন যেই দিকে যাচ্ছে, সেইটা আমার মনে হয় একটা ব্যক্তি কেন্দ্রিক কিংবা গোষ্ঠী কেন্দ্রিক থাকা পর্যন্ত ঠিক আছে, প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়া ঠিক হবে না। ওকে, আসাদ ভাই আপনি কি কোনো মন্তব্য করতে চেয়েছিলেন? আমি পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, চেয়েছিলাম এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ওই এনসিপির যে কথাটা বললেন, আমারও আশরাফের মতো আমারও অত্যন্ত মানে মোহভঙ্গ হয়েছে এটা নিয়ে। তার কারণ আমরা বড় আশা করেছিলাম যে এই তরুণরা তারা এত ত্যাগ স্বীকার করলো এবং এদের দ্বারা হয়তো নতুন বাংলাদেশ, আমরা নতুন ব্যবস্থা চালু হবে, কিন্তু এরা এসেই ক্ষমতার ওই যে কাছাকাছি গেল, ক্ষমতার স্বাদ পেয়ে গেল। এবং তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট মনে আছে এই যে হাসনাত, সার্জিস, এদের আমরা খুবই তাদের আশান্বিত হয়েছিলাম তাদের কার্যকলাপে, কিন্তু 2 মাসের মাথায় দেখলাম তারা প্রাডো গাড়ি নিয়ে, গাড়ির বহর নিয়ে চলাফেরা করছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা এগুলো পাইলা কোথায়? বলে বড় ভাইরা দিচ্ছে। তো বড় ভাইরা, তো এই বড় ভাইরা তোমাদের আগে কোথায় ছিল? তোমরা তো কয়দিন আগে রিক্সায় চড়তা, সাইকেলে চড়তা, বাসে চড়তা। তো এই যে তারা যে এই যে জিনিসের মধ্যে ঢুকলো, এই দুর্নীতি ঢুকলো, তারপরে কয়েকজন 2-3 জন মন্ত্রী সবার মধ্যে উপদেষ্টা পরিষদের করলো, তাদের নিয়ে নানান রকমের কথাবার্তা চালু হলো বাজারে। তো এখন মানুষের, যেমন আমি নিজে অত্যন্ত আশাভঙ্গ হয়েছে আমার, যে এদের নিয়ে আমি খুব আশা করেছিলাম, কিন্তু এরা করলোটা কি শেষ পর্যন্ত? সত্যি কথা বলতে কি, এনসিপির কিন্তু কবর রচনা হয়ে গেছে, এনসিপি কিন্তু আর কোনো দল নাই এখন। এদের একমাত্র ওই হয় বিএনপি অথবা জামাতের কাছে, এদের আর কোনো উপায় নাই। ইতিমধ্যে তাদের দলে ভাঙ্গনও হয়েছে কেমন, এবং অনেক, যেমন এই এনসিপির কি আসলে আর কোনো কিছু করার ছিল? যে মানে আমরা জুলাই আন্দোলনকে স্বীকার করলাম, শেখ হাসিনাকে চলে যেতে হবে সেটা স্বীকার করলাম, যারা এর নেতৃত্ব দিল তাদেরকে তো আমরা সামনে রাখলাম না, তাদের রাখলাম না, তারা যে সামনে থাকতে পারলো না তাদের কারণে হয়েছে, এবং ডক্টর ইউনূসের কারণে। তিনি এদেরকে নামিয়েছেন রাস্তায়, মানে মাঠে। ডক্টর ইউনূসের ব্যাপারটা একটু আশরাফ ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আসলে 10 সেকেন্ড আমি বলি আপনাকে, এনসিপি যে পরিমাণ সমর্থন পেয়েছিল, অভ্যুত্থানের নেতারা যে ভালোবাসা পেয়েছিল, যে সহযোগিতা পেয়েছিল, এটা ইতিহাসে বিরল। আপনি 10 মাসের মধ্যে কি করে নিশ্চিত হয়ে গেলেন যে আপনাকে আশ্রয় নিতে হবে জামাতের কাছে অথবা বিএনপির কাছে? শোনেন, এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ তারা নিজেরা নষ্ট করেছে, লোভে পড়ে নষ্ট করেছে, দুর্নীতি করে নষ্ট করেছে। তারা এনক্যাশ করতে চেয়েছে জুলাই অভ্যুত্থানকে। জুলাই অভ্যুত্থান যে আপনার পথ হারিয়েছে তার একটি বড় কারণ এই অভ্যুত্থানের যে তরুণরা, তাদের লোভ, তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের দুর্নীতি। দেখুন, 3 জন ছেলে যখন সরকারে যায়,
আমি তখনই বিরোধিতা করেছি, আমার কাছে অত্যন্ত বেমানান মনে হয়েছে। এবং ডক্টর ইউনূস মাহফুজকে মাস্টারমাইন্ড বলে রাইট। ওই ছেলেটার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছে, এনসিপির বাকিদের মধ্যে কোন্দল বাড়িয়ে দিয়েছে। আশরাফ ভাই এবং কিছুটা বাংলাদেশের আশরাফ ভাই কিছুটা বলছেন, কিন্তু আমাদের এই দর্শকের মন্তব্য একটা মিনিট, একটা দর্শকের মন্তব্য, এটা আমি আরশাদ ভাইয়ের কাছে জানতে চাই। উনার নাম মাহমুদ কায়সার 7128, আওয়ামী লীগের মতো বারবার 71-এর বিষয়ে প্রশ্ন না তুলে জামায়াতের কোন মোটিভটা খারাপ বলেন? খালেদ সাহেবই প্রশ্নটা করেন। ও গাড়ি চললেই দুর্নীতি, আর ঋণ খেলাপি নিয়ে কারো মন ভাঙে না, মানে মন ভাঙে না। না, আরশাদ ভাই না, যদি একটু মন্তব্য করতেন। আমি তো এই কথা লিখে কয়েকবারই লিখলাম এটা নিয়ে, যে বিএনপি যে বলতেছে যে তারা নতুন বাংলাদেশের দিবে, তারা দুর্নীতি কিন্তু একটা নমিনেশন, তাদের নমিনেশন গুলা দেখেন, 47 জন ঋণ খেলাপি। এত বড় একটা দল, এত বড় দল, এই দলে কি কোনো ক্লিন ইমেজের কোনো লোক ছিল না? কেন তারা এগুলা করতে গেল? অতএব মানুষের মনে যে ইয়েটা, এখন জামাত ইসলামের প্রতি সত্যি কথা বলতে কি, আমি যখন রাস্তাঘাটের লোকজনের সঙ্গে কথা বলি, মানে মানে 10 জনের সাথে কথা বললে 9 জনই আমাকে বললে যে ভাই ওই আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি, এবার আমরা জামাতকে দেখবো। তো এখানে তো আর কিছু বলার নাই। মানুষ দেখতেছে তুমি যখনই ক্ষমতায় যাচ্ছ, তখন তুমি নিজের স্বার্থে, নিজের গোষ্ঠীর সাথে, নিজের পরিবারের স্বার্থে তুমি ক্ষমতাটাকে ব্যবহার করতেছো। এই যে শেখ হাসিনা বলেন, হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, খালেদা জিয়ার সাথে আমার একটা মানে প্রেস কনফারেন্স, আমি জানি না খালেদ আপনি তখন কোথায় ছিলেন, একেবারে আমি তখন বললাম যে ম্যাডাম আপনি জিয়াউর রহমানের মানে সৎ একটা ভাবমূর্তি ছিল, উনি সৎ ছিলেন, এটা আর্থিক সততা ছিল, যদিও আমি মনে করি তিনি পলিটিক্যালি ডিসঅনেস্ট ছিলেন। তার কারণ জিয়াউর রহমান কিন্তু একমাত্র ব্যক্তি যিনি ডিজিএফআই এর মাধ্যমে টাকা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি শুরু করছে এই দেশে। ওকে, এটা আপনারা ভুলে যেন না। আচ্ছা, যাই হোক, আর যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে তখন মানুষ যখন দেখে যে ওই খালেদা জিয়াতে প্রশ্ন করছিলাম যে আপনার তখন জিয়াউর রহমানের যে আত্মীয় স্বজন কারা, এটা আমরা কেউ জানতাম না, কিন্তু এখন আপনার এখানে দেখা যাচ্ছে সাইদ ইস্কান্দার, শামীম ইস্কান্দার, তারপরে ওই যে চকলেট আপা, এগুলা কারা? তো তখন বলে কি কেন, কি হয়েছে, মানে আমার আত্মীয় স্বজনরা কি রাজনীতি করতে পারবে না? তো আমি বললাম যে দেখেন জিয়াউর রহমানের তো ভাই ব্রাদার ছিল, তখন তো আপনার ওনার যে শালিকা বা আপনার পক্ষের যারা, এদের কোনোদিন নাম কোনোদিন আমরা শুনি নাই। তো এই ইমেজটা আপনি নষ্ট করতেছেন কেন? উনি আমার উপর খেপে গেলেন। এটা আমি বললাম ম্যাডাম আপনি খেপে যাচ্ছেন কেন? আমি অ্যাজ এ জার্নালিস্ট আমার প্রশ্ন করার এটা, আপনি পছন্দ না হলে আপনি আপনার উত্তর দিবেন, কিন্তু আপনি আমার উপর রাগ করতেছেন কেন এটা নিয়ে? তো মানুষ এটা দেখছে যে এরা ক্ষমতায় আসার পরে শুধু নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের গোষ্ঠীর স্বার্থ দেখতেছে, মানে তাদেরকে যারা, এই কারণে মানুষজন এই মনে করতেছে যে ঠিক আছে, এরা তো সবাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে, তা ঠিক আছে আমরা জামায়াতকে ভোট দিব। আমার কি করার আছে এখানে? আমি জাস্ট মানুষের সেন্টিমেন্টের কথা বলছি। আপনাকে ধন্যবাদ আশরাফ ভাই। আমি একটু আশরাফ কায়সার ভাই আপনার কাছে আসি, যে আশরাফ কায়সার ভাই এইবারের প্রসঙ্গটা আপনার থেকে শুরু করে আমরা একটু আশরাফ ভাইয়ের কাছে তারপরে যাব। সেই প্রসঙ্গটি হচ্ছে গণভোট, জুলাই সংস্কার, ডক্টর ইউনূসের আহ্বান এই ভোট দেওয়ার পক্ষে, কিন্তু তার চেয়েও বেশি শেষ সময়ে এসে ডক্টর ইউনূস সরকার যে সিদ্ধান্তগুলি নিতেছে, সেইটা হচ্ছে আপনি একটা প্রসঙ্গ উল্লেখ করেছেন যে কোথায় মানে কার সঙ্গে কি চুক্তি করার ব্যাপারে, কাকে কিছু ভূমি দেওয়ার ব্যাপারে, সেই ব্যাপারগুলি নিয়ে আপনি আসলে এটা কিভাবে দেখতেছেন, এটা যদি একটু বলেন। আসাদ ভাইয়ের কাছেও আমরা এটা শুনবো। শেষ সময়ে এসে যে বিনিয়োগের নামে মানে যে কথাগুলি বলা হইতেছে সেগুলি আসলে কতটা সত্য? আমাকে যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করে ডক্টর ইউনূস সাহেবের, সেইটা হচ্ছে যে উনি কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা বোঝেন না, নাকি সেইটা আসলে তিনি মানতে চান না? মানে গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলা যেগুলি আসলে তার সাথে নাম জড়ায় আছে, যেগুলির সাথে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নাই, সেগুলি বারবার বিভিন্ন বিষয়গুলিতে তার মানে মানে তার নির্বাহী আনুকূল্য কেন পাচ্ছে? আমি প্রশ্ন করেছিলাম আশা ভাই, আমি আপনাকে বলি, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে উপদেষ্টা পরিষদে আছেন, তাদের কেউ কেউ আমার একটু অগ্রজ হলেও তারা আমার বন্ধুও বটে। আমি তাদের জানতে চেয়েছি যে এটা কীভাবে হয়, আপনারা এটা কীভাবে অ্যালাউ করতেছেন, এইটা কেমনে এটা সম্ভব করতেছেন আপনারা? ওনারা বলেন যে এই আবেদন আগে করা ছিল, ওনারা এসে শুধু এটা, আপনি যদি এটা বলেন যে এই শেষ সময় এসে এটা কতটা ইয়া। আর আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই তারেক রহমানকে সমালোচনা করার মতো আপনাদের সাহস আছে কিনা? আমরা তো করতেছি, আমরা করছি। আচ্ছা, আমার কিছু বলা থাকে না। জি আশরাফ ভাই। জি আশরাফ ভাই। খালেদ, প্রথমে বলি ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কিছু নতুন লাইসেন্স নিয়েছেন, জি, আদম ব্যবসা থেকে শুরু করে বেশ কিছু, এবং এগুলো অনৈতিক
দৃষ্টিকটু এবং এগুলো যদি আগেও অ্যাপ্লাই করা থাকে, আমি হলে বা আমার মতো কাউকে ভাবতে পারলে এই সময়ে এগুলোকে আমি রহিত রাখতাম এবং বলতাম যে আমি যেহেতু সরকারের প্রধান, এই সময় এগুলো লাইসেন্স পাবে না। ডক্টর ইউনূস এরকম কোন নিদর্শন স্থাপন করলে উনি কিন্তু ভালো করতেন, এবং উনি যখন তার প্রতিষ্ঠানের হয়ে লাইসেন্স নিতে শুরু করলেন, তখন আমরা অন্যান্য উপদেষ্টাদের মধ্যেও নৈতিক অবক্ষয় এবং সেটি দেখতে পেলাম। কাজে আমার মনে হয়েছে যে সরকার প্রধানের এই জায়গাটি অত্যন্ত সমালোচিত হবে, এবং আমি সত্যিই চাই এই অন্তর্বর্তী সরকার বিদায়ের পরে, আমি জানি হোয়াইট পেপার সব সরকার বিদায়ের পরে আমরা করি, পরে আর তার কোনো ব্যবহার হয় না, কিন্তু 18 মাসের সরকারের কার্যক্রম নিয়ে একটি শ্বেতপত্র যেন বের করার উদ্যোগ নেওয়া হয়। তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাদের অর্থনৈতিক লেনদেন, তাদের এই যে কন্ট্রাক্টগুলো দেওয়া বিদেশি কোম্পানিগুলোকে, এই প্রত্যেকটা জিনিস প্রশ্ন করা উচিত, এবং বিদ্যুৎ জ্বালানির খাত সহ সব জায়গায়। এটি আমি স্ট্রংলি মনে করি। এবার আপনার প্রশ্নের প্রথম অংশে বলি, চিটাগং এর নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড পাওয়ার চেষ্টা করছে 4.5 বছর হলো। সেই 4.5 বছরের কাজ আপনার কি 2 সপ্তাহ আগে আপনি করতে পারেন? যেটা এখনো কোর্টে বিচারাধীন, মামলার বিষয় রয়েছে, সেটি আপনি পারেন না। আপনি জাপানিজদের সাথে এগ্রিমেন্ট করছেন। দেখুন, কেউ কেউ যদি বলে থাকে যে ক্ষমতা ছাড়ার পরে আপনি অর্থনৈতিকভাবে বেনিফিটেড হওয়ার জন্য এগুলো করছেন, আপনি তাকে কিভাবে বুঝ দিবেন? আমি নিজেকে বুঝ দিতে পারছি না। এই সরকার, উনি বলবেন যে আমার অ্যাকাউন্ট দেখেন, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, শুধু ওই যে পুরস্কারগুলি টাকা ছাড়া। দেখুন, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলে আমরা একটি শব্দ জানি, এবং খুবই ইন্টারেস্টিং, আমরা কিন্তু শেখ হাসিনার অ্যাকাউন্টেও টাকা পাচ্ছি না। ওই ইয়াতে গিয়ে হ্যাঁ, টাকা মানুষ অ্যাকাউন্টে রাখে নাকি? না, কিন্তু ওই যে আরশাদ ভাই একটা কথা বলছিলেন যে অর্থনৈতিক দুর্নীতির, জিয়াউর রহমানের কথা বলছিলেন যে উনি সততার একটা প্রতীক, কিন্তু নৈতিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, কাজেই আমরা সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার মন্ত্রিসভা এবং তার উপদেষ্টাদের এই 3টি প্যারামিটারে দেখতে চাই। তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সময় দুর্নীতির আশ্রয় নিয়েছেন কিনা, নেপোটিজম করেছেন কিনা, নিজেদের প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন কিনা। আমি আপনাকে বলতে পারি ভুরি ভুরি এক্সাম্পল তৈরি হয়ে গেছে। কাজেই এই যে শেষ সময়ে এসে আপনার বন্দরে কিংবা জ্বালানি খাতে কিংবা অর্থনৈতিক অঞ্চলে একটা প্রায় ব্যক্তিগত প্রশ্ন কি করব, আমি কিন্তু জানি, যেহেতু আমি আপনাকে খেয়াল করি, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বেঞ্চমার্ক আওয়ামী লীগের আমলে খুব সাফার করেছে নানা কারণে, এবং আমি এগুলি এখন এটা নিয়ে আলাদা করে একদিন কথা বলা যাবে যে বাংলাদেশের অ্যাডভার্টাইজিং এজেন্সি, পাবলিক রিলেশন, এগুলি কে কোথায় কিভাবে নিয়ন্ত্রণ করেছে। আপনি কি এই সরকারের সময় অনেক বেশি বেনিফিটেড হয়েছেন, মানে ডিউলি আনডিউলি? খালেদ, খুব ভালো হলো যে আপনি প্রশ্নটি করেছেন। এই সরকারের সময় গত 18 মাসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সরকারের কোন টেন্ডারে আমরা অংশগ্রহণ করব না। সেটা বন্ধু-বান্ধবদের সরকার, এটা না, সেটা যেহেতু ইভেন্ট ম্যানেজমেন্ট হোক, এমনকি নির্বাচনী আপনার হ্যাঁ ভোট না ভোট প্রচারণা হোক, অতীতে কিন্তু 2008-এও আমরা ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন কমিশনের পুরো কন্ট্রাক্টটি আমরা পেয়েছিলাম। সেই ক্রেডেনশিয়াল ব্যবহার করেও আমার ধারণা আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে অগ্রণী থাকতো, কিন্তু আমরা এখান থেকে দূরে থাকতে চেয়েছি। আমাকে অনেকেই বলেছেন, আপনি যে বন্ধুদের রেফারেন্স দিচ্ছেন, কিন্তু আমরা বলেছি যে আগামীতে কোনো একদিন নিশ্চয়ই এই প্রশ্নের মুখে পড়তে হবে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার এটি করেছে কিনা। আমরা প্রথমত যে রাজনৈতিক সরকারের সাথে ব্যবসা করার পক্ষপাতী না, কেননা ওখানে দেখা যায় যে আওয়ামী লীগ আমলে যেটি হয়েছিল, আমাকে বলেছিল যে আপনি 6 দিয়ে গুণ করে নিয়ে আসেন আপনার বিডিং ডকুমেন্টটা, তো একটি হচ্ছে আপনার, 5টি হচ্ছে আমাদের। তো আমি শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, তা আমি বললাম যে আমার পক্ষে এই জিনিস ডিল করা কঠিন হবে। কিন্তু কাজেই আপনি রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করবেন না, অরাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করবেন না, তাহলে কেমনে হবে? আচ্ছা, যেটি ভালো খবর বলি আপনাকে, প্রাইভেট সেক্টরের সাথে কাজ করে, দেশি বিদেশি মাল্টিন্যাশনাল, এদের সাথে কাজ করে আপনি একটি লাভজনক প্রতিষ্ঠান হতে পারেন এবং এক্সেলেন্সের চূড়ান্তে যেতে পারেন। কখনো যদি রাজনৈতিক সরকাররা মোর প্রফেশনালি কনসালটেন্ট নিয়োগ করে আপনাকে বিডিং এ হেল্প করতে চায় বা আহ্বান করে, সেটি একটি ভিন্ন প্র্যাকটিস। আমরা এখনো ওই জায়গাটিতে যেতে পারিনি। আরশাদ ভাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমি আপনি যদি আমার পোস্ট ফলো করেন ফেসবুকে, আমি তো গত 14 মাস থেকে এগুলো লিখেই যাচ্ছি। তো আমার কাছে প্রথম, মানে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি ডক্টর ইউনূসের কার্যকলাপে। এখন আমি প্রথমে অত্যন্ত খুশি হয়েছিলাম এবং অনেকে আমাকে গালাগালি করছে যে এই লোকটারে আপনি এত সমর্থন দিচ্ছেন কেন। আমি বললাম যে ভালো মানুষ, সৎ মানুষ, কিন্তু
প্রথম যেদিন আমি জানলাম, আমাকে একজনে বললো যে উনি তো ওনার মামলা প্রত্যাহার করে নিয়েছে নির্বাহী আদেশে। আমি বললাম বলে কি? আমি বিশ্বাস করতে পারিনি যে ওটা উনি করেছেন। পরে দেখলাম যে একদম সত্য কথা। তখন আমার মনে হলো, তারপরে উনি একের পর এক ওই যে কর 666 কোটি টাকার কর মওকুফ। আচ্ছা, বলে কি যে ওনার তো কিছু নাই, কেমন ওনার কিছু নাই, ওনার কোনো গ্রামীণ ব্যাংকে মালিকানা নাই। তো যার মালিকানা নাই, যার কোনো কিছুই নাই, তার 666 কোটি টাকার কর হয় কিভাবে, ট্যাক্স হয় কিভাবে? আর একটা উনি বলেছিলেন, আমি ওনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম যে আপনি এই দেশের সবচেয়ে বড় দুর্নীতি করে সরকারে যারা থাকে তারা, অর্থাৎ আপনি আসার পরই আপনি আপনার কি সম্পদ আছে এটা আপনি ডিক্লেয়ার করবেন পাবলিকলি এবং সবাইকে সেটা করার জন্য বলবেন। এবং আমি আমি এটা 10 তারিখে লিখেছিলাম, উনি 13 তারিখে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বললেন যে এইগুলো আপনারা করবেন, উনি ওনার নিজের হিসাবটা দেবেন। আজকে 18 মাস চলতে গেল, উনি কোনো কিছু তার দেন চেয়ে না। ডেঞ্জারাস কি আসা যায়? আমি উপদেষ্টাদের জানতে চাইছি, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমারে বলছেন যে তারা নাকি তাদের হিসাবটা দিয়ে রাখছে চিফ অ্যাডভাইজারের কাছে, চিফ ওটা ওই অ্যাডভাইজার হাসিনার নাকি মতো। এটা প্রকাশ করতে বন্ধ করে রাখছে। এটা না কি না হিসাব? না না, এবং কিছুদিন আগে মানে আমি তো লিখেই যাচ্ছি একটার পর, উনি হ্যাঁ। হিসাব দেয় না কেন? হ্যাঁ। উনি জাতির সাথে প্রতারণা করতেছে। এবং যার কারণে হচ্ছে কি যে সরকারি কর্মকর্তা যারা, তারাও দেয় নাই, কেমন? হ্যাঁ। এবং সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হলো এই সরকারি কর্মকর্তা এবং ইয়ে করা, এই যে বিদেশের টাকা পাচার, এগুলো সবগুলো তারা করছে। আমি বললাম যে দেখেন, ডক্টর মোমেন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওই যে বিদেশে টাকা পাচার করছে, কারণ উনি বললেন যে আমরা ফরেন মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশন করেছি এবং আমরা পেজ রিপোর্ট আসছে আমাদের কাছে, এবং তার মধ্যে 80% হলো সরকারি কর্মকর্তারা বিদেশে টাকা পেয়েছে, বেগমপাড়া, তারপরে মালয়েশিয়া, সেকেন্ড, এগুলো। তো তখন হাইকোর্ট বললো এটা দেখার পরে যে তুমি এই রিপোর্ট দুদককে বললো এই রিপোর্ট জমা দিতে বলো কোর্টে। উনি দিলেন না, মানে হাসিনা তাকে বলছে তুমি এটা দিবা না, বাস হয়ে গেল। আচ্ছা, তখন আমি বললাম যে উনি তো ডক্টর ইউনূসের তো কাজ সহজ করে দিয়েছিল, ওই রিপোর্টটা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, তো তারা ইজি প্রকাশ করতে পারতো, কিন্তু করলো না। কেন করলো না? এবং দেখেন, কিছুদিন আগে আমি এটার উপর একটা লিখেছি যে ডক্টর ইউনূস তার হিসাব দেয় না কেন। এইটার ফজল কবির খান সাহেব, উনি যে উপদেষ্টা, তিনি প্রথম আলোর সাথে একটা ইন্টারভিউতে বলেছে, এক জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছে যে ওনাদের তো হিসাব দেওয়ার কথা ছিল, দেয় নাই কেন? তো তখন বলছে যে আমাদের উপদেষ্টা পরিষদে মানে আলোচনা হয়েছে, ওখানে বলা হচ্ছিল যে এটা দিলে বিতর্কের সৃষ্টি হবে, কেমন? তো সাংবাদিকতাও দেখেন কোন পর্যায়ে গেছে। তো সাংবাদিক তো ইমিডিয়েটলি জিজ্ঞেস করবে যে উনি তো সৎ মানুষ, ওনার তো বিতর্কের কি আছে, ওনার তো কিছু নাই, না, বিতর্কটা কেন হবে? উপদেষ্টা পরিষদে এমন মানুষ আছে। না না, আমি শেষ করি এটা। তো উনি এটা বলে, তা আমি বললাম যে লোক বলে যে আমার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, আমার কোনো মালিকানা নাই, এরকে কিচ্ছু নাই, তো সেই লোকের তো ট্যাক্স রিটার্ন হওয়ার কথা তো জিরো, তার তো কোনো ইনকামই নাই, কোনো কিছুই নাই। তো সেই লোকের তাহলে বিতর্ক কেন হবে? তার মানে কিছু লুকানোর কিছু আছে, নাহলে গোপন কিছু আছে, নাহলে কেন বিতর্ক হবে? আসাদ ভাই খুব সুন্দর করে বলছেন। আমরা একটু বর্তমান ইলেকশনের জায়গায় আসি এবং শেষ প্রসঙ্গগুলি আর কি, সেইটা হচ্ছে আশা ভাই আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আপনি যদি রাজনৈতিক ইশতেহার বা প্রতিশ্রুতির প্রসঙ্গে আসি, তাহলে আমরা জামায়াত এবং বিএনপি এই দুইটা বড় জোটের থেকে আসলে কি ধরনের রাজনৈতিক ইশতেহার বা প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি? প্রথমে যদি আমরা এরকম কনসিডার করি, জামায়াত যদি বাংলাদেশের ক্ষমতা আসে, তাহলে আমরা একটা কি ধরনের বাংলাদেশ পাবো বলে তাদের ইশতেহার থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা একটু আসাদ ভাইকেও জানতে চাবো। এবং বিএনপি যদি আসে, তাহলে আমরা কি ধরনের বাংলাদেশ পাবো বলে দেখতে পাচ্ছি, সেটা আমরা ইশতেহার বা প্রতিশ্রুতি, ভাষণ, আচরণ ইত্যাদি থেকে যদি আমরা এটা বলি। প্রথমে আমরা এখনো খালেদ ফরমাল ইশতেহার তো হাতে পাইনি। এটি আমাদের হাতে এলে তাকে আমরা একটা অফিসিয়াল কমিটমেন্ট বলে গণ্য করতে পারবো। কিন্তু নির্বাচনী জনসভায় তারা যে কথাগুলো বলছেন সেটি কিন্তু রেটরিক্সের পর্যায়ে পড়ে। কয়েকদিন আগে ঢাকায় জামাত একটা পলিসি ডিসকাশন করেছে এবং আমি এই উদ্যোগকে স্বাগত জানাই, কেননা রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে প্রতিশ্রুতি না দিয়ে কিছু বিশেষজ্ঞকে নিয়ে, আপনি দেখেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহফুজানা আমও সেই মিটিং এ গিয়েছিলেন জামাতের অনুষ্ঠানে। তারা সেখানে স্বাস্থ্য খাতে, আমি শুধু একটি খাত আপনাকে বলি তাহলে আপনি প্রতিশ্রুতির গুণগত মান বুঝতে পারবেন। তারা বলছেন 8% তারা স্বাস্থ্য খাতে জিডিপির ব্যয় করবেন। তো বাংলাদেশের যদি অর্থনীতির আকার হয় $0.5 ট্রিলিয়ন বা $460 বিলিয়ন, তার 8%। কিন্তু পরবর্তীতে যখন তারা বললেন যে 64টা জেলায় হাসপাতাল হবে, তখন আমরা একটা হেলথ কেয়ারের ব্যক্তিবর্গের সাথে কথা বলে বুঝলাম
যে স্বাস্থ্য খাতের মূল সমস্যাটি অবকাঠামোর না। আমাদের প্রচুর অবকাঠামো আছে জেলা পর্যায়েও, যেগুলো চলছে না, শিক্ষিত জনগোষ্ঠী নেই বলে, ডাক্তার নেই, নার্স নেই, টেকনিশিয়ান নেই। ফলে অধিকাংশ প্রতিশ্রুতিকে আমরা দেখতে পাচ্ছি লোক দেখানো, চমকপ্রদ হেডলাইন মেকিং, কিন্তু বাংলাদেশের যে রিয়াল প্রবলেম বা এই যে 1.5 কোটি লোক বেকার, অথবা আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা খারাপ, এডুকেশনের অবস্থা আরো খারাপ, ওই জায়গাগুলো টাচ করছে না। একইভাবে আপনি যদি বিএনপি কে দেখেন, বিএনপি তার ফ্যামিলি কার্ডের কথা বলছে এবং অন্যান্য সব প্রতিশ্রুতির কথা বলছে, কিন্তু টু দা পয়েন্ট আপনি যদি টপ 5টা ইস্যুকে ধরে তার প্রোগ্রাম জানতে চান, যে দেখুন বিএনপি একসময় বলেছে যে 1 কোটি 1.5 কোটি লোককে চাকরি দিবে, কিভাবে দেবে, গত 18 মাসে কত লোক বেকার হয়েছে, এই তথ্যগুলো আমরা দলনিরপেক্ষভাবে পেতে চাই। এবং দেখুন আমাদের এখানে নাম্বার ডক্টরিং করা একটি পুরনো কালচার, আওয়ামী লীগ আমলে ব্যাপকভাবে হয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডকুমেন্ট কিন্তু আপনি আর কখনো বিশ্বাসই করতে পারেন না, কেননা সেটি দিয়ে সরকার উইন্ডো ড্রেসিং করেছিল। সরকার দেখিয়েছিল যে বাংলাদেশ চকচক করছে, চিকচিকে হয়ে গেছে, তাই তো? কিন্তু এইবারের নির্বাচনে এখন পর্যন্ত ফার্ম কমিটমেন্ট, মানে দিন বদলের মতো অথবা যুগের নতুন প্রবর্তন করার মতো যে কমিটমেন্ট, সেটি কিন্তু কনজারভেটিভও হতে পারে। এমন না যে আপনাকে সবসময় বাহবা পাওয়ার মতো কমিটমেন্টে যেতে হবে। কিন্তু জামাত ইসলামীকে আমরা দেখছি যে বাহবা পাওয়ার লাইনে হাঁটছে। বিএনপিকে তো আমরা দেখি, অতীত থেকেই দেখে এসছি, এবারও তাই দেখছি। ইশতেহার না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে, এবং সেই ইশতেহারের অতীতও কিন্তু আমরা খুব ভালো দেখিনি খালেদ, আপনি জানেন যে এগুলো বাস্তবায়ন হয় কিনা। এই যে আরশাদ ভাই ডক্টর ইউনূসের ইনকাম এর কথা বললেন বা তার উপদেষ্টাদের, সেটি এই সরকার তো দেয়ই নাই, অতীতের কোনো সরকার দেয়নি। ফলে নির্বাচনের আগে তারা এগুলো বলেন। তবে জামাত ইসলামী একটা সিগনিফিক্যান্ট কথা বলেছেন, সেটি তারা কতটা করবেন আমি জানি না। যদি তারা ক্ষমতায় যান, তারা বোধহয় শুল্কমুক্ত গাড়ি নেবেন না, পার্লামেন্ট মেম্বার হলেও নেবেন না, বাংলো নেবেন না, যাতে করে তাদের যে দুটি কার্ড, যে একটি হচ্ছে বেহেশতে যাওয়ার কার্ড আর একটি হচ্ছে দুর্নীতি মুক্ত শাসন, এই দুটি কার্ডের একটি কার্ডের সমর্থনে তারা এইসব কথা বলেছেন। আমার ধারণা যে, আমি শুধু একটা জিনিস যোগ করি, সামরিক সেনানিবাস নিয়ে কথা হলো, আমি কিন্তু একই কথা বলতে চাই বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসি নিয়ে। আপনি যদি বেইলি রোড, হেয়ার রোডে যান, এবং তারা কি করেছে, মন্ত্রীদের জন্য 9,000 স্কোয়ার ফিটের বাসা প্রস্তাবনা দিয়েছে। একজন উপদেষ্টা 6,000 স্কোয়ার ফিটের বাসা ছেড়ে 5 মাস ধরে একটি বাংলো সংস্কার করে 1 মাস আগে সেখানে পার্টি দিয়েছে। এবং যেই লোকটাকে আমরা ভাবতাম যে উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উনি হয়তো এই কাজ করবেন না, এই আপনি উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের 5 মাস ধরে একটি বাংলো সংস্কার করে বন্ধু বান্ধবকে নিয়ে পার্টি দিয়েছে, যিনি ঠিক মতো বিদায় নিলে আর 2 সপ্তাহ ক্ষমতায় আছেন। না, খুবই আসাদ ভাই, আপনি বলার আগে আমি একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে এই প্রসঙ্গে আপনি একটু বলবেন যে বিএনপি জামাতের ইশতেহার, তারপরে হচ্ছে যে প্রতিশ্রুতি, এটাতে কি বলতেছেন? আমাদের দর্শক বারবার একটি কথা বলছেন, সেটা হচ্ছে খালেদ ভাই তারেক বনাম ডক্টর শফিকের একটা বিতর্ক আয়োজন করুন। আমি এটি আসলে গত 10 বছর ধরে বলে আসছি যে আমি শেখ হাসিনার ইন্টারভিউ করতে চেয়েছিলাম, পাই নাই, বেগম জিয়ার ইন্টারভিউ করতে চেয়েছিলাম, পাই নাই, জনাব তারেক রহমানের ইন্টারভিউ গত 6-7 বছর ধরে চেষ্টা করতেছে, পাই নাই। কিন্তু এটা আমার জন্য একটা খুবই আনন্দ উপহার, ড্রিম, মানে একটা প্রফেশনাল দিক দিয়ে এটা খুবই একটা আনন্দের উপহার ব্যাপার হবে, তারা যদি রাজি হন। যাই হোক, আমি আসাদ ভাই আপনার কাছে জানতে চাইবো যে ইশতেহার দেখে ইশতেহার যে কথাটা, আজ পর্যন্ত আমরা সবাই মোটামুটি সাংবাদিকতার সঙ্গে জড়িত, তো আপনি কি কোনো ইশতেহারের কথা গত 54 বছরে মনে করতে পারেন যে কেউ ইশতেহার কেউ পড়ে না? এগুলো জাস্ট ওই যে একটু আগে আশরাফ যে কথাটা বলে, এগুলো সব রেটরিক, এগুলো মানুষ বিশ্বাস করে না, কারো কোনো পড়ার কোনো প্রয়োজনও নাই। এবং তারা জানে যে এই সমস্ত কথাবার্তা বলে আমি ক্ষমতায় যাব, তারপরে লুটপাট করব, তারপরে আমি, নাইলে দেখেন এই যে কালু, দুলু, ফালু, এটা জীবনে কোনোদিন কারোর নাম শুনি না, এসে 2,000 কোটি টাকার মালিক, মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আর একটা কথা, এত তো ইশতেহারের দরকার নেই, আপনি সিম্পল 2-3টা কথা বলবেন। 1 নাম্বার হলো যে, আমি ওই যে কারণে শফিকুর রহমানের, মানে আমার কাছে খুব ভালো লাগে, প্রত্যেকটা কথায় উনি বলছেন যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে করতে দিব না। আমি এই কথাটা আমরা জানতে চাই। তারপরে আপনি 9,000 স্কোয়ার ফিটের বাড়ি আপনার কেন লাগবে? এটা কি আপনার কি রানী ভিক্টোরিয়ার বংশধর? আপনি কোথা থেকে আসছেন? 2 জেনারেশন আগে আমাদের ঠিকানা ছিল ধান ক্ষেত।
অ্যাবসলিউটলি। সে ধান ক্ষেতের থেকে আমরা উঠে এসে এসে মানে ৯,০০০ স্কোয়ার ফিট, ৫,০০০। না, এই যে কিন্তু খলিলুর রহমান কিন্তু বলে এক কিন্তু উপদেষ্টা, আসাদ ভাই, আমি আসাদ ভাই, এইটা আমরা একটু প্রিমেচিউর লেভেলে কথা বলতেছি কিনা, এটা একটা প্রস্তাব, কোনো একজন অতি উৎসাহী। না 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 না, অলরেডি অলরেডি এটা প্রথম কথা হলো, এটা এই প্রকল্প আসলো কেন, এটা এই আসলো এটাকে। তার আগে আপনি কিছুদিন আগে দেখেছেন যে যে ওই যে একটু আগে বেলি রোড, হেয়ার রোডের যে কথাটা বললেন, হ্যাঁ। এক এক ইয়েতে মানে সেক্রেটারিদের ৫,০০০ স্কোয়ার ফিটের। ভাই আমরা কারা? আপনার ৫,০০০ স্কোয়ার ফিটের বাড়ি আপনাকে, আমি বলেছি কি জানেন, একটা কথা বলে না যে এই দেশ সংবিধানের প্রথম, আমি বললাম সংবিধানের প্রথমেই হলো একটা মানে মিথ্যা কথা বলে, বলে না যে এই দেশের মালিক কে, বলে দেশের মালিক হলো জনগণ। জনগণ, হ্যাঁ, বলে না? হুম। তো জনগণ কোথায় থাকে? জনগণ থাকে বস্তিতে। আর সিভিল সার্ভেন্ট, সার্ভেন্ট মানে চাকর, ভৃত্য, তারা থাকে ৫,০০০ স্কোয়ার ফিটের বাড়িতে। তো এই যে ব্যাপারগুলো, আপনি যতদিন এই জিনিসটা উল্টা না হচ্ছে, মানে আসল জনগণের হাতে যদি দেশের মালিকানা না দেন, এই জন্য আমি লিখেছি যে ৯,০০০ স্কোয়ার ফিটের আর ৫,০০০ স্কোয়ার ফিটের বাড়ি ওই কড়াইল বস্তি থেকে সবগুলোরে ওখানে আইনে ঢুকান, এবং এই সিভিল সার্ভেন্ট যারা আছে এদেরকে বাইর করে সব বস্তি দেন, তাইলে দেশে বৈষম্য কিছুটা রক্ষা হবে। হ্যাঁ, তাছাড়া এখন আপনি জাস্ট ৩টা জিনিস আপনি যদি করেন, আমি দুর্নীতি আমি করতে দিব না, নিজে করব না, এবং প্রত্যেকে ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে তার অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে, পাবলিকলি ডিক্লেয়ার করতে হবে। এইটা যদি ডক্টর ইউনূস প্রথমে আসার পরে এই কাজটা করতো, তাহলে দেখতেন যে দুর্নীতির এই জায়গাটা অনেকটা বন্ধ হয়ে যেত। তখন জানতো যে আমার তো মানে সবকিছু ডিসক্লোজ করতে হবে, আমি এই টাকা নিয়ে রাখবো কোথায়। তো এই জিনিসগুলা, তারপরে সরকারি হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা পাচ্ছে না, তো তাদেরকে আপনি চিকিৎসাটা দেবেন কিভাবে? তারপরে মানে ওয়েলনেস যে ব্যাপারটা, যে মানুষ যেন হাসপাতালে না আসে, তার আগেই যেন ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে আপনি তাদেরকে স্বাস্থ্য সেবা দেন, যাতে করে মানে হয় কি, অধিকাংশই হলো আপনার চিকিৎসার অভাবে ডাক্তারের কাছে যেতে পারে না বা কোনো টেস্ট করতে পারে না। কেমন একটা, যেমন আমাদের বাসায় একটা মেরির মা বলে একটা ইয়ে ছিল, আমার মার দেখাশোনা করতো, সে মেরি শুনলাম কিছুদিন আগে মারা গেছে। আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কি হলো তার, সে তো বয়সও তো কম, বলে ওই অনেকদিন থেকে অসুস্থ ছিল। আমি বললাম কি ডাক্তার দেখায়নি? বলে ডাক্তার দেখাবে, পয়সা পাবে কোথায়? তো যখন জটিল হয়েছে হাসপাতালে নিছে এবং মারা গেছে সে। তো এটা যদি আগের থেকে একটু দেখতে হতো, আগের থেকে মানে লোকাল পর্যায়ে যদি দেখতে পারতো, টেস্ট ফেস্ট গুলো করাইতো, তাহলে তো এই পরিণতি হতো না। এখন আপনি চিকিৎসা করাইতে সিঙ্গাপুর চলে যাবেন, আপনি চিকিৎসা করাইতে আমেরিকাতে, লন্ডন চলে যাবেন, এদের কি হবে? এই জিনিসগুলো আপনি অ্যাড্রেস করেন আগে। আপনার এত বড় বড় বাড়িতে থাকতে হবে কেন? এই জিনিসগুলো আপনি আগে ডিক্লেয়ার, এই 3টা জিনিস ডিক্লেয়ার করেন আপনি। আর কিছু এত 36 পাতার ইশতেহার আমার দরকার নাই। ওকে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের দর্শকদের অনেকেই আজকে অনুষ্ঠানের শুরুতে আরশাদ ভাইকে খুবই অপছন্দ করতেছিলেন, এখন আবার অনেক বেশি পছন্দ করতেছেন। সেটার কারণ হচ্ছে যে আপনি দুর্নীতি ঠেকানোর কথা বলছেন, জামায়াতের কি কি কথা আপনার ভালো লাগছে সেটা আপনি বলছেন, এবং একটা নিরপেক্ষ জায়গা থেকে আপনি একটা কথা বলছেন। কিন্তু আমরা এবার শেষ প্রসঙ্গে আসি, কিন্তু শেষ প্রসঙ্গটা আমরা আশরাফ কায়সার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আরশাদ ভাই আমাদেরকে শেষে বলবেন। আশরাফ কায়সার ভাই, প্রশ্নের মধ্যে আসলে একটু কি বলে, একটু জ্যোতিষী প্রশ্ন। এটা জ্যোতিষী প্রশ্ন হচ্ছে যে ইলেকশনটা কেমন হবে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি ইলেকশন ঠিকঠাক হবে কিনা। আর দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন যে কে সরকার গঠন করবে বলে এখন পর্যন্ত আপনার মনে হচ্ছে। আসাদ ভাইয়ের কাছে আমরা এটা জানতে চাইবো যে কে সরকার গঠন করবে বলে মনে হচ্ছে, ইলেকশনটা কেমন হবে। দুইটা ভাবেই, এক হচ্ছে যে খুব নিরপেক্ষভাবে মানুষ ভোট দিতে পারবে কিনা, আর প্রত্যেকটা ভোটের সময় আমাদের একটা আনন্দের উৎসবের পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু আমরা আবার খুব শঙ্কায় থাকি যে মানে প্রাণ হানি বা অঙ্গহানির সেই জায়গাটাতে কিরকম হবে জানমালের নিরাপত্তা প্রসঙ্গে। শেষ প্রশ্ন আশরাফ ভাইয়ের পরে আমরা আসাদ ভাইকে শুনে শেষ করব। দেখুন, এখনো প্রায় 2.5 সপ্তাহ বাকি নির্বাচনের। যেভাবে প্রচারণা হচ্ছে, যেভাবে ইস্যু তৈরি হচ্ছে, যেভাবে একে অন্যকে আঘাত করছে কিংবা প্রতিশ্রুতি দিচ্ছে, তার সাথে ভোটের উঠানামা কিন্তু নির্ভর করে। যেমন ধরেন, গত কয়েক মাস আগে আমরা জামাতে ইসলামীকে বা বাংলাদেশে যারা ইসলামিক রাজনীতি করেন তাদের যে প্রভাব প্রতিপত্তি দেখতে পাচ্ছিলাম, এক ধরনের জনসমর্থনও দেখতে পাচ্ছিলাম। তারেক রহমান দেশে আসার পরে আমার মনে হয়েছে যে বিএনপি একটা পথ খুঁজে পেয়েছে। তার অনেক আচরণ মানুষ পছন্দ করেছে। এই যে চেয়ার বদলে ফেলা, ছোট চেয়ারে বসা, সিংহাসনে না বসা, এইসব করে টোরে উনি মনে হয় যে বাসে করে ঘোরা, সবকিছুকে বিএনপির রাজনীতির পালে
বাতাস দিয়েছে বলে আমার ধারণা। এখন গত কয়েক সপ্তাহে তারেক রহমান সিগনিফিক্যান্ট তেমন বড় কোনো ভুল করেননি। এমনকি আমি আরশাদ ভাইয়ের সাথে একমত যে ঋণ খেলাপিদেরকে মনোনীত করা, দ্বৈত নাগরিকদেরকে মনোনীত করা, এগুলো জায়গায় কিন্তু বিএনপি নতুন রাজনীতির কোনো সুবাতাস আমাদের কাছে দিল না। কিন্তু জামাতে ইসলামীর গায়ে যে অন্যান্য গন্ধগুলো আছে সেগুলো তারা দূর না করে তারা একটা কল্যাণমুখী রাষ্ট্র করার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিচ্ছে তার কিন্তু ভোট ব্যাংক তৈরি হতে পারে। তরুণরাও আমার ধারণা অনেকখানি ক্যাম্পাসগুলোতে যেরকম ঘটেছে, বিএনপি মনোভাবাপন্ন মানুষরা মনে করে তার কোনো প্রতিফলন জাতীয় রাজনীতিতে হবে না, আমি কিন্তু মনে করি না। আমি মনে করি ক্যাম্পাসগুলোতে যেভাবে জামাতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ভালো করেছে, জামাতে ইসলামী এবং তার জোটের সঙ্গীরা জাতীয় রাজনীতিতেও অনেকখানি ভালো করবেন, নির্বাচনেও করবেন। তবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাইরে গিয়ে এই যে জামাতে ইসলামীকে কোনো ইসলামিক দলই না, এটি জামাতের দুটি পিলারের একটিকে আঘাত করছে। যে পিলারটি হচ্ছে যে একটি ইসলামপন্থী দল বেহেশতের যাওয়ার সুযোগ তৈরি করা, সেই জায়গাটিতে আঘাত করছে। কাজে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি জোটের নির্বাচনে ভালো করার সম্ভাবনা গত 2-3 সপ্তাহে বেড়েছে এবং আগামীতে যদি এই ধারা অব্যাহত থাকে আমার ধারণা বিএনপি জোট নির্বাচনে ভালো করবে এবং বিজয়ী হয়ে সরকার গঠন করবে। ওকে, একদম পরিষ্কার। আরশাদ ভাই, আপনি কি মনে করেন নির্বাচনের দিন, আইন শৃঙ্খলা এবং সরকার গঠন? না, এই যতই দিন কাছায় আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সহিংসতা বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি। এগুলো নিয়ে আজকেও দেখলাম যে বিএনপির সঙ্গে এনসিপির মারামারি হয়েছে বিভিন্ন জায়গায়, এটা হতেই থাকবে এবং মাঠ পর্যায়ে ঠেকানোর কোনো ক্ষমতা বর্তমান সরকারের নেই, এটা বোঝা যাচ্ছে আর কি। তাদের আইন শৃঙ্খলা তারা ঠিক রাখতে পারবে না, যতই কথা বলুক আর যাই করুক। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা যে 71-এর কথা বলি, দেশ স্বাধীনের, আমরা দেশটা স্বাধীন হয়েছিল কিসের জন্য? প্রথম কথা যে পাকিস্তানিরা আমাদের ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। কেমন যে এই যে মানে 90% লোক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, কি কারণে? যে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে গত 54 বছরে এই বৈষম্যতা তো কমেইনি, আরো বেড়ে চলেছে বিভিন্ন। খালি লাভবান কারা হয়েছে? যারা সরকারে ছিল, তারা ক্ষমতাসীন ছিল, তারাই মানে ভালোভাবে আছে, তাদের আত্মীয় স্বজন, লোকজন, তাদের গোষ্ঠী, তারাই লাভবান হয়েছে। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর কোনো উন্নতি হয় নাই। সেই জন্য তারা দেখছে যে আমি তো, আমার কি হয়েছে, আমি স্বাধীনতা হলো কিন্তু আমার তো কোনো কিছু হলো না। এই যে ইসলামাইজেশন বলেন বা জামাতে ইসলামের একটা মানে কি বলে, তাদের সমর্থন বাড়ছে বা কিছু, অনেকে মনে করছে কি ঠিক আছে, এরা তো অ্যাটলিস্ট চুরিচামারি করে না, বা অ্যাটলিস্ট করার কোনো এ পর্যন্ত কোনো ইয়ে পাই নাই, মানে প্রমাণ পাই নাই, ক্ষমতায় গেলে কি করবে সেটা আমি জানি না। তো সেই জন্য যে তাদের পক্ষে যে একটা মোটামুটি একটা সমর্থন, ভালো সমর্থন, এগুলো আগে আমরা এতটা দেখি নাই। সরকার গঠন তো সরকার করতেও পারে, সেটা আমি বলছি, এবং করতেও পারে। আমি দেখতে পাচ্ছি, আমি বলি কিছুদিন আগে আমার বাড়ি খুলনাতে, তো ওইখানে আমার এলাকাতে বিএনপির প্রচন্ড সাপোর্ট আর কি। তো এইবার আমি যখন গেলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কি বললো যে সত্যি কথা বলতে কি ভাই, আমাদের অবস্থা খুব একটা ভালো না। বিএনপির একজন আমাকে বলছে। তো সেই জন্য আমি বলছি যে আমি ঠিক শিওর না আশরাফ কায়সারের মতো যে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট। তো জানি না কি যেই আসুক, কিন্তু যারাই আসুক, খালি একটাই কথা, আপনারা অনুগ্রহ করে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা একটু চিন্তা করেন, আর বড় বড় বাড়িতে থেকেন না, আর এই মানে ফ্ল্যাগালা গাড়ি নিয়ে ঘোরার দরকার নেই, আপনার সাধারণ মানুষের মতো চলা। একটা বোনাস প্রশ্ন আছে, সেই জন্য আপনাকে একটু থামাচ্ছি আশরাফ ভাই। একটা বোনাস প্রশ্ন, সেটা আপনি 1 মিনিট বলেন, তারপর আমরা আশরাফ কায়সার ভাইয়ের কাছে 2 মিনিটের একটু শুনতে চাই। সেটা হচ্ছে মিডিয়াকে কেমন দেখতেছেন? আমাদের মিডিয়া কি আসলে নিরপেক্ষভাবে একটা ইলেকশন কভার করার মতো যথেষ্ট মজবুত পাটাতনে দাঁড়ায় আছে কিনা মিডিয়া? না, এটা তো মিডিয়া তো শেষ বহু আগেই। তার কারণ ওই শোনেন, মিডিয়া কারা, মিডিয়া চালায় কারা? বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো আগে বড় বড় জমিদার বা ইয়েরা কি করতো, আগে তারা বাসায় ওই দুর্বৃত্ত মানে নিজেদেরকে রক্ষা করার জন্য কুকুর পুষতো বাসায়, কেমন? আর এখন পোষে সাংবাদিক। সারা দুনিয়ার জন্য ঠিক আসাদ ভাই, রূপার্ট মার্ডকরা ছাড়া কে এই পত্রিকা বিজনেসে আসবে? না, আমি সেই কথাটাই বলছি যে বাস্তবতাটা হলো এই। তো আপনি এখানে
নিরপেক্ষ সাংবাদিকতা কিভাবে আশা করেন? যেখানে আপনি এই ধরেন এই বসুন্ধরা গ্রুপের কথা চিন্তা করেন, সবচেয়ে বড় দোষর স্বৈরাচারের, তাদের কিচ্ছু হলো না। খুনের আসামি, ধর্ষণের আসামি, তারপরে টাকা পাচারের আসামি, দুদকের মামলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা, তাদের কিচ্ছু হয় না। কেমন? তো তারপরে ওই যে কি হামিম গ্রুপের কে, ওই যে 2 পত্রিকার টিভি চ্যানেলের মালিক, বারবার দরকার শেখ হাসিনার সরকার, কেমন এইসব বলে টলে সে জেলের বাইরে। কিন্তু শেখ হাসিনার সময় আপনি মিডিয়া করবেন, শেখ হাসিনার পক্ষে থাকবেন না, এটা তো হইতে পারে নাই। কারণ বড় ব্যবসায়ীরা যখন টাকা লগ্নি করছে, তাদের হাতির মতো বড় শরীর, তাদের শরীর স্বাভাবিক। আমি ওই কথাটাই বলছি যে তারা এই প্রসঙ্গে একটা খালি কথা বলে শেষ করি। ওয়াশিংটন পোস্টের মালিক ছিল ইউজিন মেয়ার, কেমন, ইহুদি একজন। তো উনি 1933 সালে ওয়াশিংটন স্টার নাম ছিল তখন, এই পত্রিকাটা কিনলো আর কি। কেনার পরে উনি 33 বছর মানে 1966 এর আগে লাভের মুখ দেখে নেই, কোনো লাভই, মানে কনস্ট্যান্টলি এটার পিছনে পয়সা দিয়ে গেছে। কেমন? তো এইখানে তার একটাই কথা ছিল যে এই পত্রিকাটা আলটিমেটলি দাঁড়াবে এবং ব্যবসায়িকভাবে সফল হবে, এবং সেটা হয়েছে পরের দিকে। হ্যাঁ, তো এখন আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, গুড জার্নালিজম ইজ গুড বিজনেস। তো যখন মানুষ দেখে যে এই যে যেমন নিউ ইয়র্ক টাইমস বা ইকোনমিক্স পত্রিকার, দুনিয়ার সব পত্রিকার সার্কুলেশন কমছে কিন্তু এদের বেড়ে গেছে, বিকজ দে আর ইনভেস্টিং মোর মানি ইনটু রিয়েল জার্নালিজম। কেমন? মানুষ আমার মনে হয় যে বিশ্বাস করে। আমার মনে হয় যে আসাদ ভাই, এটা নিয়ে আমরা আসলে মানে আরেকদিন কথা বলবো, একটা কথা বলবো, কারণ গুড জার্নালিজম গুড বিজনেস কিনা এবং সেই বিজনেসের স্বরূপ সেটা লিনিয়ার বিজনেস কিনা, সেগুলি নিয়ে আমার কিছু অবজারভেশন আছে সারা পৃথিবীর সাংবাদিকতার উপরে। যেই কারণে গার্ডিয়ানকে এখন আপনি আমার গার্ডিয়ান, আমি এখন আর গার্ডিয়ান পড়তে পারি না, কারণ গার্ডিয়ান পড়তে গেলেই দেখি 1 টাকা চায়। গার্ডিয়ানের মতো একটা পত্রিকা সার্ভাইভ করার জন্য 1 টাকা চাচ্ছে, এইটা ওটা নিয়ে একটা আলাদা করে কথা বলবো। যে হ্যাঁ, তো গার্ডিয়ানের কিন্তু কোনো ব্যবসায়ী কোনো মালিক না, গার্ডিয়ান কিন্তু ট্রাস্ট দ্বারা চলে, কেমন? এবং সেই ট্রাস্টের সদস্য হলো সব জার্নালিস্টরা। না, ঠিক আছে, ওখানে কিন্তু কোনো মালিকানা নাই। ভালো ব্যবসা হইলে তো যাই হোক। আমি একটু আশা কাছে আসতে চাই যে আশা না, আমি যে কথাটা আমি শেষ করি নাই, আমি বলছি যে এই যে মানে মিডিয়ার পক্ষে সৎভাবে বা অবজেক্টিভ জার্নালিজম করা সম্ভব না, পিরিয়ড। ওকে, মিডিয়ার পক্ষে অবজেক্টিভ জার্নালিজম করা সম্ভব না। আশরাফ কাচ্চা ভাই, আপনি বলতে যে আমাদের মিডিয়া আসলে একটা সিরিয়াস ইলেকশন কভার করার মতো অবস্থা আছে কিনা, যেখানে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দল ক্ষমতায় আসবে, বা ডক্টর ইউনূস সরকার কি রোল নেবেন, আর্মি কি রোল নেবেন, সেটা বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমি প্রায় বলে থাকি যে গত স্বৈরাচারী শাসন আমলে আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রির নাম হচ্ছে মিডিয়া। আপনি দেখেছেন, সেটি গণভবন সাংবাদিকতা বলি, প্রেস কনফারেন্স বলি, মালিকদের চেহারা বলি। দেখুন খালেদ, আমরা বড় মিডিয়া করতে গিয়ে সাংবাদিকতা হারিয়ে ফেলেছি। আমাদের অফিসগুলো কর্পোরেটাইজড হয়েছে, 400 লোক কাজ করে, কোনো টেলিভিশনে শুনছি 1000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এবং সম্প্রতি যে সর্বশেষ 10ম নিউজ চ্যানেলটা হলো, তার মালিক হচ্ছে ঋণ খেলাপি এবং এস আলমের ব্যবসায়িক পার্টনার। এই যে দুদকেরও মামলা আছে। তার মানে আপনি দেখেন, এখানে জার্নালিজমের যে ইন্ডিপেন্ডেন্ট সক্ষমতা সেটি তৈরি হয় নাই। ফলে মিডিয়া হাউসগুলো মালিকের উপরে নির্ভরশীল। মালিক আবার ওই যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাইয়ের মালিক। কাজেই এখানে একটি নির্বাচন যেটি ক্রুশিয়াল। আমি কিন্তু আরশাদ ভাইয়ের সাথে একমত, এবারের নির্বাচনে কিন্তু চমক ঘটারও সম্ভাবনা আছে, এবং মানে আপনি শকড হতে পারেন অথবা আপনি বিস্মিত হতে পারেন, এবং আমি এটা পছন্দ করছি। কেননা একটি নির্বাচনের সবচেয়ে বড় গুণ হচ্ছে বা সৌন্দর্য হচ্ছে যে অনিশ্চয়তা। আমি জেনে গেলাম, যেমন শেখ হাসিনার নির্বাচনগুলো আপনি প্রেডিক্ট করতে পারতেন, সেগুলো তো কোনো নির্বাচন না। কাজে এরকম একটি 2018 সালের নির্বাচনের কথা খুব মনে পড়ে। 2018 সালের নির্বাচনের মধ্যে আমার একটু সিনিয়র বন্ধু ফামিদ ভাই স্ট্যাটাস দিলেন, দেখেন আবার 302টা না হয়ে যায়। এটার মজাটা হয়েছে 2000, আমি বলি 18 তো আপনি বললেন, 2008-এ কোন সেন্টারে 100%-এর উপরে ভোট পড়েছিল। এটি আমরা ওই সময় নোটিস করি নাই, পরে বেশি আলোচনাও করি নাই, কেননা সেনা সমর্থিত সরকার থেকে বেরিয়ে আমরা একটি রাজনৈতিক সরকার চেয়েছিলাম। আচ্ছা, কিন্তু এখন এই নির্বাচন কভার করার মতো যে সক্ষমতা সেটি মিডিয়ার নাই। মিডিয়া কোনো না কোনো পক্ষের উপরে হেলান দিয়ে সাংবাদিকতা করার অভ্যাস করেছে। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের যে সাংবাদিকদের সাথে ইন্টারঅ্যাকশন, সেটি আমাকে অত্যন্ত লজ্জিত করেছে।
এবং আমি ঠিক গণভবনে যারা যেত আমি বলতাম তারা নিউজ রুমে ফেরত যায় কি করে, হ্যাঁ। চক্ষু লজ্জা নাই? আমি এই তারেক রহমানের সাথে সাংবাদিকদের যে ইন্টারাকশনের সেশন, সেইখানে যে এখনো দেখুন আমরা আশরাফ ভাই এখনো চেয়ারে বসে নাই, এখনো চেয়ারে বসে নাই, যা করলো দেখুন আনবিলিভেবল। আমরা 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 রাজনীতিবিদদের দোষ দেই, ক্ষমতাসীনদের দোষ দেই, প্রধানমন্ত্রীকে দায়ী করি, কিন্তু যারা তেল মারে, স্তুতি করে এবং দাস ক্যাটাগরিতে অপারেট করতে চায়, তাদের কারণে এই সমাজে ভালো কিছু করা সম্ভব হচ্ছে না বলে আমার ভীষণ উপলব্ধি এখন। না কিন্তু আমার কিন্তু কেননা- না, আমার কিন্তু এইটাও আছে আশা ভাই, যাদেরকে তেল মারা হয় তারা যদি তেল খাইতে এত অপছন্দই করতো তাহলে তো তাদের শাস্তি দিত। ওই তেল দেখুন, যদি অবশ্যই তাদের- শাস্তি ওই দেওয়া তেল উচিত। যদি তাদের গায়ে ফোসকা ফেলতো তাহলে তো তারা শাস্তি দিত, কিন্তু তেল তো তাদের গা না পিচ্ছিল না করতেছে। না, তারা পছন্দ করে সেটা। পছন্দ করে তো। না, সেটি তারা পছন্দ করে হ্যাঁ। এবং সেটিকে তাদের তৃপ্তি আসে এবং তারা মনে করে দে হ্যাভ অ্যারাইভড। কাজেই এই কালচার আপনি কোথায় ভাঙবেন? আপনার মূল প্রশ্নে বলি, মিডিয়ার অবস্থা খুব খারাপ, নৈতিকভাবে অত্যন্ত নিচু মানের, সাহসের জায়গাটি নাই বললেই চলে, এবং তাদের কারো কারো সাংবাদিকদের এই দক্ষতাই নাই একটি নিরপেক্ষভাবে একটি নির্বাচন কভার করার। আচ্ছা, আমার মনে হয় যে আমি কি ছোট্ট একটা জিনিস যোগ করবো এখানে? খুব যদি ছোট হয়, just- আশা ভাই, খুব যদি ছোট হ্যাঁ, হয়। খুব ছোট। জি। এই যে খলিলুর রহমান বলে যে উপদেষ্টা, কেমন, তো সে 2001 সালে এই লতিফুর রহমানের প্রাইভেট সেক্রেটারি ছিল। তো থাকার পরে সেখানে সে ওই সময়ে সে ওই অফিসের একজন নারী কর্মকর্তার সঙ্গে তার অ্যাফেয়ার শুরু হয়। অভিযোগ। তো অ্যাফেয়ার শুরু মানে এটা সবাই জানতো আর কি তখন। যাই হোক, জি। তো সেই নারীকে সে নিউ ইয়র্কে পোস্টিং দিল, যেহেতু তার 3 মাসের জন্য আসছিল, নিউ ইয়র্কে পোস্টিং দিয়ে তাকে রেডি করলো। ইতিমধ্যে তার স্বামী জেনে গেল ব্যাপারটা, এবং তাদের একটা প্রতিবন্ধী মেয়ে ছিল, কেমন। তো যখন এই নিউ ইয়র্কে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো, তখন তার স্বামী তার সঙ্গে গন্ডগোলে সে তার স্ত্রীকে গুলি করলো এবং নিজে আত্মহত্যা করে মারা গেল। এই ঘটনার পরে মানে ঘটনাটা ঘটছে রাত 11টায়। খলিল পরের দিন, ঠিক তার পরের দিন, মানে অক্টোবরের 3 তারিখে সে দেশ থেকে পালিয়ে যায়। তখনও লতিফুর রহমান খালেদা জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, কেমন, তখনও করে নাই। তো এইটা নিয়ে আমি যখন লিখলাম, এটা নিয়ে অনেক ইয়েটি হলো। তারপরে তিনটা পত্রিকা থেকে আমার সাথে যোগাযোগ করলো যে এরকম একটা খবর। তাই আমি বললাম এটা তো সমস্ত পত্রিকাতে আসছিল, তো আমার জুনিয়র অনেক তারা, তাই আমি বললাম তোমরা এটাকে ইনভেস্টিগেট করে তোমরা ফলো আপ করো। এটা বললো কি, আসাদ ভাই আপনার কি মাথা খারাপ হয়েছে, আমরা থাকতে পারবো দেশে? আমি বললাম এটা তো আসলে আমি এটা কথা বলি, কেন করলাম? আসলে আমি এটা কথা বলি, সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধা রাখাই করতেছি, এগুলি গল্প। আমরা থাকতে পারবো দেশে কিনা এগুলি হচ্ছে গল্প। কারণ হচ্ছে যে আশরাফ কায়সার ভাই দেশে ছিল, নুরুল কবির ভাই দেশে ছিল, আমি দেশে ছিলাম না, সেটা আমার অন্য হিসাব। মানে কি আমি 2018 সালে, কারণ আমি দেখছিলাম যে ব্রডকাস্ট জার্নালিজম করা সম্ভব না। সালমান এফ রহমান যখন গাড়িতে পতাকা নিলেন, মন্ত্রী পদমর্যাদায় গেলেন, এবং বাকি অন্য যারা টেলিভিশনে ছিলেন বাকি সবারই একই অবস্থা, সেইটা আমি করতে পারি নাই। কিন্তু সেইখানে সরকার চাপ দেয় না, এমন কিছু সরকার করে না। নুরুল কবির ভাই বাংলাদেশে ছিলেন, কিছু হয় নাই নুরুল কবির ভাই, আমি পুরোপুরি একমত। এটি হচ্ছে দায় সারা কথা, এবং এটি এক ধরনের নাটকীয় বক্তব্য, এবং আমাকে দেশ ছাড়া করা হবে খলিলুর রহমানকে নিয়ে লিখলে এইসব আমি বিশ্বাস করি না। নিজেরাই লেখে না, নিজেরাই লেখে না, কারণ শেখ হাসিনার আমলে শেখ হাসিনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ড, সোনার গয়নার এগুলি লেখা হয়েছে, ওই সাংবাদিকের কিছু হয় নাই। ওই সাংবাদিকরা আমরা সবাই আমরা সবাই শ্রদ্ধাও করি। দেখুন, আরশাদ ভাইয়ের ওই লেখা আমি দেখেছি। আরশাদ ভাই যে পেপার ক্লিপিং দিয়েছিলেন যে খলিলুর রহমান ওই সময়ে কোন কোন পত্রিকায় নিউজটা এসেছিল, একজন সাংবাদিকের ওই দক্ষতাই নাই 20 বছর আগের একটি ঘটনা খুঁজে বের করে ফলো আপ করার। আরেকটা সমস্যা আছে আশরাফ কায়সার ভাই, আপনার বন্ধু বান্ধবদের সরকারে আরেকটা বড় সমস্যা আছে, এরা তো কেউ আপনার কথা বলবেন না। মানে সাংবাদিকতার একটা জিনিস তো হচ্ছে আপনি অভিযুক্তের বক্তব্য তো আপনার নিতে হবে। হয়তো অনেক সাংবাদিক চেষ্টা করছেন, কেন আমি এই কথা বলি, আমার ছাত্রদের মধ্যে 2 জনে চেষ্টা করছেন, কিন্তু খলিলুর রহমান তো উনাকে বক্তব্য দিবেন না। খলিলুর রহমান দরকার নাই তো, সে ফলো আপ করবে খালি জিনিসটা। না, তবু অভিযোগ করলে তো আপনার তার বক্তব্য তো লাগবে। আসলে পত্রিকার অভিযোগ যদি না তাহলে ওইটা লিখবে যে তার সঙ্গে যোগাযোগ করে, এটা বলবে নট অলওয়েজ। কারণ আমাদের এই যোগাযোগ করলে উনি সারা দেন না, এটা আমরা এমন এক জায়গায় নিয়ে গেছি যেটার বিশ্বাসযোগ্যতা নাই। আসলে ভালো কাগজগুলি এগুলি
না তারপরে দেখেন সাংবাদিকতা কোথায় গেছে দেখেন, এই যে বোট ক্লাবের কথা শুনছেন না, জি। বোট ক্লাব জি একটা মানে কলঙ্কিত একটা ইয়ে। রাইট তো একটা আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট বেনজির চলে যাওয়ার পরে এইটা নিয়ে একটা রিপোর্ট হবে, এগুলা নিয়ে। হ্যাঁ, একটা পত্রিকা এটা নিয়ে কোনো রিপোর্ট করলো না যে এটার ফলো আপটা করো, যে ভাই একটা জোর জবরদস্তি একজনের জমি দখল করে তোমরা এটা করে, এটা তো বেআইনি কাজ। ফলো আপ। কোনো আসাদ ভাই, পত্রিকা এটা আসাদ ভাই কেন করলো না? আপনি আজকে পত্রিকাটা খোলেন, মানে আপনারা দুজন আসেন বলে আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চাই, একটু বেশি সময় নিতেছি। আপনি আজকে পত্রিকা খোলেন, দোকানের মধ্যে আগুন লাগাই দিছে ওই ছেলেরে ধইরা, ওইটার ফলো আপ কই? আপনি যেই ছেলেটারে আপনি মাইরা ফেলছেন, ওই যে যেদিন ওসমান হাদির লাশ বাংলাদেশ আসলো, যেই ছেলেটার আপনি মাইরা ফেলছেন, ওইটার ফলো আপ কই? আপনি আজকে প্রত্যেকটা সংখ্যালঘু পরিবার যে এই চিন্তা করতেছে তাদের যে কোনো কিছুতে তাদের যে কোনো কিছু হবে, এইগুলি ফলো আপ কই? মুখের কথা বললেই হবে? কোন জায়গায় নিরাপত্তা, এটা মুখের কথা বললেই হবে? সম্পূর্ণভাবে এইটাই তো ঠিক করে কইতে পারে না। ইন্ডিয়ান কোন পর্যন্ত পুলিশগুলি মারা গেছে। আমি র্যাবের প্রধান রে, আসাদ ভাই আমি বলতেছি, আমি র্যাবের প্রধান রে ইন্টারভিউ করছিলাম যে এই পুলিশগুলির লাশ, উনি আমাকে বললেন, খুব ভালো লাগলো মানুষটারে, উনি বললেন যে লাশগুলি পড়েছিল, কেউ ধরতেছিল না। আপনি চিন্তা করেন, স্বাধীন বাংলাদেশ, লাশ পড়ে আছে, কেউ ধরতেছে না। তখন উনি যেটা করলেন, আইসা প্রথম এগুলি সৎকার করছেন। তা আমি বললাম যে ভাই এগুলি নিয়ে কি কোনো মামলা হয়েছে, এগুলির কি কোনো ইয়া হবে? তো উনি বলতে পারে না বলে না, সেটাও বুঝি না। মানে অবিশ্বাস্য, মানে এটা কি করে হতে পারে? যে এই জন্য আমি বললাম না যে জার্নালিজম মোটামুটি ফিনিশ হয়ে গেছে, মেন স্ট্রিম জার্নালিজম যেগুলো আর কি। তো এটা আমি জানি না এটার থেকে উদ্ধার আমরা কবে পাবো, এবং সত্যিকার অর্থে সাংবাদিকতা যদি ঠিক মতো কাজ না করে সাংবাদিকরা, সেই দেশের কিন্তু ভবিষ্যৎ খুব ভালো হয় না। এবং এনিওয়ে, থ্যাংক ইউ। আশরাফ কায়সার ভাই প্রতিষ্ঠানের কথা বলছিলেন, আশরাফ কায়সার ভাইয়ের লাইনটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আশরাফ ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আশা ভাই ফিরে আসছেন। আশা ভাইকে একটা শেষ কথা বলবেন? আপনি একটু কালো হয়ে গেছিলেন স্ক্রিনটা যেহেতু, সেহেতু একটু যদি শেষ কথা বলেন। না, শেষ কথা হচ্ছে যে সাংবাদিকতার বেসিক থেকেই আমরা সরে গেছি। আপনি উৎকর্ষের কথা বলছিলেন, আমি উৎকর্ষ চাই না, আমি বেসিক জার্নালিজম চাই। বেসিক জার্নালিজম হচ্ছে যা ঘটছে, যা সত্য, আপনি সাহস করে সেটাকে রিপোর্ট করবেন। আপনাকে কোনো পক্ষ নিতে হবে না, আপনি ফলো আপ করবেন। দেখুন, ফলো আপ ইজ এ গুড জার্নালিজম। যে ওই ঘটনাটার এখন কি হলো, আমাদের সমাজে এটি নাই। আমরা প্রতিদিনের হেডলাইন, প্রতিদিনের ব্রেকিং নিউজ, সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ছি, পরের দিন ভুলে যাচ্ছি গতকালকে কি ঘটেছিল। ফলে এই যে আমরা বারবার বেনিফিট নিতে চেষ্টা করি, আমি আমার অনেক সম্পাদক বন্ধুকে বলতে শুনি যে গণতন্ত্রের চতুর্থ পিলার, কিন্তু সেটার বেনিফিট তারা নেন ওই সার্ভিসটা না দিয়ে। আমি চাই না এটি করুক, আমি চাই সাংবাদিকরা। আমি একটা কথা বলি, বাংলাদেশের 1 নম্বর পত্রিকা দেখলাম খুব বড় বড় করে উঠা সম্পাদক জনাব মতিউর রহমান লিখলেন, প্রথম আলোর যুগপূর্তি, প্রথম আলো হচ্ছে সংবাদপত্রের চেয়ে বেশি কিছু। আমি 29 বছর ধরে সাংবাদিকতা করায় আমার চ্যালেঞ্জ হলো আমি যাতে সাংবাদিকতার চেয়ে বেশি কিছু না হই। উনি গর্ব নিয়ে বলেন প্রথম আলো হচ্ছে সাংবাদিকতার চেয়ে বেশি কিছু। এটা কিরকম? আর এই প্রসঙ্গে আবার শেখ হাসিনা গর্ব করে বলে এই প্রথম আলো ডেইলি স্টারকে আমরা ঢুকতে দিই না, সাংবাদিকরা হাসে ওইখানে সামনে বসে দুটো পত্রিকা ঢুকতে দেয় না। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলতেছে, লোগোতে লেখা আছে উইদাউট ফিয়ার অর ফেভার, কেমন এই কথাটা লেখা আছে উপরে। আবার ওই বেনজিরের ঘটনা যখন ঘটলো তখন মাহফুজ আনাম প্রকাশ্যে বলতেছে, আপনারা তো সব জানতাম, ভয়ে লিখি নাই। আমার উপরে লেখা উইদাউট ফিয়ার অর ফেভার। আমাকেও সাক্ষাৎকার দিতে গিয়ে মাহফুজ ভাই বলছে, এটা আমি আশরাফ কায়সার ভাইয়ের কাছে বিচার দিছিলাম যে মাহফুজ ভাই এগুলি কি বলে, সামনাসামনিও বলছে না না যা লিখতে চাচ্ছে তা লিখতেছি না, তাহলে চেয়ারে বসে আমি বললাম যে হয় আপনি লোগো সরাই ফেলেন অথবা পদত্যাগ করেন, আপনার তো কোনো মোরাল রাইট